আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ভৌত রাশি ও পরিমাপের 3 নাম্বার লেকচার। এই লেকচারে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক পড়ব। পরিমাপের যন্ত্রগুলো নিয়ে পড়াশোনা করব। তোমরা জানো যে এই পরিমাপের যন্ত্রগুলো কতটা গুরুত্বপূর্ণ জানা। মিটার স্কেল, স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ এগুলো বোর্ডের জন্য যেমন জরুরি, সিকিউর জন্য যেমন জরুরি, ঠিক তেমনি কিন্তু তোমরা এখান থেকে প্র্যাকটিক্যাল করো। স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ থেকে কিন্তু আমাদের ব্যবহারিক করতে হয়। তাহলে এই গুরুত্বপূর্ণ টপিকগুলোর আজকে আমরা একদম বেসিক থেকে নিয়ে একদম হাই লেভেল পর্যন্ত যতটা জানা দরকার সম্পূর্ণটা বোঝার চেষ্টা করব এই ক্লাস থেকে, সম্পূর্ণটাই জানার চেষ্টা করব এই ক্লাস থেকে। খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটা করার আগে অবশ্যই তোমরা কিন্তু লেকচার 1 লেকচার 2 আগে করবে, তারপরে কিন্তু এই ক্লাসটা তোমরা করবে। তো চলো আমরা আজকের ক্লাস শুরু করি। তো আজকের ক্লাসের প্রথমেই দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পরিমাপ ও পরিমাপের মূলনীতি। পরিমাপ ও পরিমাপের মূলনীতি বলতে আমরা কি বুঝি? পরিমাপ ও পরিমাপের মূলনীতি। পরিমাপের মূলনীতি, পরিমাপ ও পরিমাপের মূলনীতি। দেখো আমরা পরিমাপ বলতে আসলে কি বুঝাই? পরিমাপ বলতে আমরা আসলে কি বুঝি? পরিমাপ হচ্ছে কোনো একটা ভৌত রাশি কতটুকু আছে তার পরিমাণটা নির্ণয় করা, মানটা নির্ণয় করা। কোনো একটা ভৌত রাশির মান নির্ণয় করা, পরিমাণ নির্ণয় করাকে আমরা পরিমাপ বলি। খুবই সহজ জিনিস, কিন্তু এটাও কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। তাহলে পরিমাপ বলতে আমরা কি বুঝবো? কোনো ভৌত রাশির পরিমাণ নির্ণয় করাকে, কোনো ভৌত রাশির পরিমাণ নির্ণয় করাকে, পরিমাণ নির্ণয় করাকে, অর্থাৎ সেই ভৌত রাশিটা কতটুকু আছে নির্ণয় করাকে পরিমাপ বলে। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে আমরা কি বলি? পরিমাপ বলি। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে, কতটুকু আছে এই পরিমাণটুকু নির্ণয় করাকেই আমরা বলি হচ্ছে পরিমাপ। এখন পরিমাপের মূলনীতি আছে, পরিমাপের মূলনীতি আছে। যেমন আমি যদি তোমাকে বলি এই কলমের দৈর্ঘ্য আমরা পরিমাপ করব, তাহলে দৈর্ঘ্য রাশি, কারণ আমরা দৈর্ঘ্য মাপতে পারি, যেটা পরিমাপ করতে পারি সেটাই তো রাশি। তাহলে এই কলমটার দৈর্ঘ্য আমরা পরিমাপ করব। তো এই দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে আমাদের মূলনীতিটা কি হবে? ধরো আমি তোমাকে বললাম যে এই কলমের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, কলমের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। আচ্ছা, তো এইখানে দেখো আমরা দুইটা জিনিস কিন্তু ব্যবহার করছি এই পরিমাপটা করার জন্য, এই রাশির পরিমাপটা করার জন্য। কি কি? একটা হচ্ছে আমরা একটা সংখ্যাগত মান বলছি এবং এর সাথে কিন্তু একটা একক বলছি। একটা সংখ্যাগত মান বলছি, একটা কি বলছি? একক। তাহলে কোনো একটা রাশি আমরা যখন পরিমাপ করতে যাব, অবশ্যই দুইটা বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ পরিমাপটা করার জন্য। একটা হচ্ছে সংখ্যাগত মান এবং একক, কোন এককে আমরা পরিমাপটা সম্পন্ন করতেছি। কেন এই দুইটা গুরুত্বপূর্ণ? দেখো, তোমাকে যদি বলা হতো যে এই কলমের দৈর্ঘ্য, তোমাকে বলা হয়েছে এই কলমের দৈর্ঘ্য 10, তাহলে তুমি কি বুঝতা? এই কলমের দৈর্ঘ্য 10 কি সেন্টিমিটার, 10 মিটার, নাকি 10 হাত? কি তুমি কি বুঝতা পরিমাপটা? না, এই পরিমাপটা কিন্তু অর্থবহ কোনো পরিমাপ না। অথবা তোমাকে যদি বলা হতো যে এই কলমের দৈর্ঘ্য সেন্টিমিটার, তুমি কি কিছু বুঝতা? না, সেন্টিমিটার কত সেন্টিমিটার? মান নাই, সংখ্যাগত মানটা আমাদের জানা নাই। তাহলে পরিমাপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় হচ্ছে এই যে সংখ্যাগত মান এবং পরিমাপের একক। সংখ্যাগত মান এবং ওই যে রাশিটা যে পরিমাপ করতেছো সেই পরিমাপের একক, এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এরা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তুমি যদি সংখ্যাগত মানটা না বলো, শুধু একক বলো, তাহলেও পরিমাপটা সম্পূর্ণ হলো না, সেটা অর্থবহ হলো না। আবার যদি শুধু সংখ্যা বলো কিন্তু একক না বলো, সেটাও কিন্তু অর্থবহ হলো না। তাহলে একটা রাশির পরিমাপের জন্য আমরা লিখতে পারি যে রাশির পরিমাপ, অর্থাৎ রাশির পরিমাপের যে মূলনীতি সেটা হচ্ছে রাশির পরিমাপের ক্ষেত্রে সংখ্যাগত মান দরকার। তাহলে একটা রাশির পরিমাপ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এই যে সংখ্যাগত মান, মানটা কত, কি পরিমাণ আছে সেই মানটা কত, সংখ্যাগত মান, এবং কোন এককে এই পরিমাপটা সম্পন্ন হয়েছে সেই একক। এইটাই হচ্ছে আমাদের পরিমাপের মূলনীতি, পরিমাপের মূলনীতি। তাহলে পরিমাপের মূলনীতির জন্য অবশ্যই আমাদের সংখ্যাগত মান দরকার এবং কোন এককে এই পরিমাপটা সম্পন্ন হচ্ছে অবশ্যই সেই এককটা দরকার, অবশ্যই সেই একক দরকার। তাহলে পরিমাপ করতে গেলে এই দুইটা জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সংখ্যাগত মান আর একটা কি? একক। সংখ্যাগত মান আর একটা একক, এটাই হচ্ছে আমাদের পরিমাপের মূলনীতি, পরিমাপের মূলনীতি। তাহলে পরিমাপের মূলনীতিতে আমাদের কি দরকার? পরিমাপের মূলনীতির ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সংখ্যাগত মান কতটুকু আছে, আর একটা হচ্ছে একক। এই পরিমাপটার ক্ষেত্রে এককটা কি, কোন এককে এই পরিমাপটা সম্পন্ন করা হয়েছে। অর্থাৎ এই যে রাশির পরিমাপ মানে সংখ্যাগত মান থাকবে এবং সাথে কি থাকবে? একক থাকবে। এটাই আমাদের পরিমাপের মূল নীতি। এবার চলো আমরা পরিমাপের যন্ত্রগুলো নিয়ে একটু পড়াশোনা করি। পরিমাপের যন্ত্রপাতি,
পরিমাপের যন্ত্রপাতি। আমরা পরিমাপ করার সময় যে যন্ত্রগুলো ইউজ করি এখান থেকে কয়েকটা যন্ত্র আমরা এখানে পড়াশোনা করব। তো এই পরিমাপের যন্ত্রপাতি যে যন্ত্রগুলো আমরা পড়বো এখানে, সেই যন্ত্রগুলো পড়ার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদেরকে জানতে হবে, সেইটা হলো লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণন, প্রত্যেকটা যন্ত্রেরই অবশ্যই লঘিষ্ঠ গণন থাকবে। লঘিষ্ঠ গণন থাকবে। তাহলে এই জিনিসটা আমাদের আগে শিখতে হবে যে লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট বলতে আসলে আমরা কি বুঝি। তাহলে পরিমাপ করার জন্য আমরা যে যন্ত্রগুলো ব্যবহার করি অবশ্যই সেই যন্ত্রগুলোর একটা লিস্ট কাউন্ট আছে, লঘিষ্ঠ গণন আছে। লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণনটা আসলে কি? কোনো একটা যন্ত্র, যে যন্ত্র দ্বারা আমরা পরিমাপ করতেছি সেই যন্ত্র সর্বনিম্ন যতটুকু সূক্ষ্ম সঠিকভাবে পরিমাপ করতে পারে। যে যন্ত্র দ্বারা আমরা পরিমাপটা করব সেই যন্ত্র সর্বনিম্ন যতটুকু সূক্ষ্ম সঠিকভাবে পরিমাপ করতে পারে সেটাকে আমরা ওই যন্ত্রের কি বলি? লঘিষ্ঠ গণন বলি। সেটাকে আমরা ওই যন্ত্রের লঘিষ্ঠ গণন বলি। চলো আমরা একটু লিখে ফেলি। তাহলে পরিমাপের কোনো যন্ত্র, পরিমাপের কোনো যন্ত্র সর্বনিম্ন যতটুকু সূক্ষ্ম সঠিকভাবে পরিমাপ করতে পারে, সর্বনিম্ন যতটুকু সূক্ষ্ম ও সঠিকভাবে পরিমাপ করতে পারে, সূক্ষ্ম ও সঠিকভাবে পরিমাপ করতে পারে, সঠিকভাবে পরিমাপ করতে পারে তাকে ওই যন্ত্রের লঘিষ্ঠ গণন বলে। তাকে ওই যন্ত্রের লঘিষ্ঠ গণন বলে। ওই যন্ত্রের লঘিষ্ঠ গণন বলে। ঠিক আছে, এটুকু কি সবাই বুঝতে পারলা? তাহলে কোনো একটা যন্ত্র, যেমন ধরো আমরা এক্সাম্পল দিতে পারি ঘড়ি। আমরা যে ঘড়ি বা দেয়াল ঘড়ি বা হাত ঘড়ি যেটাই ব্যবহার করি না কেন, দেখো দেয়াল ঘড়ির এই যে ঘড়ি, ঘড়ি কি পরিমাপ করতেছে? সময়। এই যে সময় রাশিটাকে পরিমাপ করতেছে। তাহলে এই যে দেয়াল ঘড়ি, আমরা সাধারণত যে দেয়াল ঘড়ি ব্যবহার করতেছি বা হাত ঘড়ি ব্যবহার করতেছি, দেখো এই ঘড়িটা সর্বনিম্ন কতটুকু পরিমাপ করতে পারে? সর্বনিম্ন 1 সেকেন্ড পরিমাপ করতে পারে। সর্বনিম্ন কতটুকু পরিমাপ করতে পারে? 1 সেকেন্ড। এই যে কাটা, একবার সেকেন্ডের কাটা যদি একবার ক্লিক করে তাহলে আমরা বুঝবো 1 সেকেন্ড। এর মাঝখানের কোনো কিছু কি আমরা বলতে পারি? দেখো কাটা একবার যদি ক্লিক করে, কাটা একবার ধরো মুভ করতেছে, একবার ক্লিক করতেছে, একবার মুভ করতেছে, তাহলে একবার মুভ করলে 1 সেকেন্ড, এইটুকু আমরা বুঝি। এর মাঝখানে এই যে একবার মুভ করার মাঝখানে, একবার নড়ার মাঝখানে, একবার নড়াচড়া করার মাঝখানে বা একবার ক্লিক করার মাঝখানে কোনো কিছু কি আমরা বুঝতে পারি যে কতটুকু? এর ভিতরের কোনো টাইম কি আমরা কাউন্ট করতে পারি? না। একবার ক্লিক করলে আমরা বুঝি 1 সেকেন্ড, দুইবার 2 সেকেন্ড, তিনবার 3 সেকেন্ড। তাহলে দেখো 1 সেকেন্ড পরিমাপ করতে পারে। এটা সর্বনিম্ন কতটুকু পরিমাপ করতে পারে? 1 সেকেন্ড। এই জন্য এই ঘড়ির লিস্ট কাউন্ট কত? তাহলে 1 সেকেন্ড। ঘড়ির লিস্ট কাউন্ট কত? 1 সেকেন্ড। আবার যদি আমরা স্টপ ওয়াচের ক্ষেত্রে যাই, সেটা কিন্তু 1 সেকেন্ডের থেকেও কম পরিমাপ করতে পারে। স্টপ ওয়াচ, তোমরা স্টপ ওয়াচ দেখে থাকবা, মোবাইলে এখন স্টপ ওয়াচ আছে। এই যে স্টপ ওয়াচ, এটা কিন্তু 1 সেকেন্ডের থেকেও কম পরিমাপ করতে পারে। তাহলে কোনো একটা যন্ত্র সেটা সর্বনিম্ন যতটুকু পরিমাপ করতে পারে সেটা ওই যন্ত্রের লঘিষ্ঠ গণন। তোমরা যদি দাড়িপাল্লা দেখে থাকো, দাড়িপাল্লা, ধরো একটা দাড়িপাল্লা, আগে আমাদের যে মাপজোক হইতো ডিজিটাল ব্যালেন্স আসার পূর্বে দাড়িপাল্লার ব্যবহার অনেক ছিল। তো দাড়িপাল্লায় ধরো একটা দাড়িপাল্লা, তোমার কাছে একটা দাড়িপাল্লা আছে, সেই দাড়িপাল্লায় তোমার কাছে একটা বাটখারা আছে 100 গ্রামের। তোমার কাছে একটা বাটখারা আছে কত গ্রামের? 100 গ্রামের। তাহলে ওই দাড়িপাল্লাটা দিয়ে তুমি কি করতে পারবা? সর্বনিম্ন 100 গ্রাম মাপতে পারবা। তোমাকে যদি আমি বলি 90 গ্রাম, তুমি কি মাপতে পারবা? তোমাকে যদি আমি বলি 50 গ্রাম, তুমি কি মাপতে পারবা? না। তোমাকে যদি আমি বলি 20 গ্রাম মাপো, তুমি কি এটা মাপতে পারবো ওই দাড়িপাল্লা দিয়ে? না। তুমি কিন্তু ওই দাড়িপাল্লা দিয়ে সূক্ষ্ম সঠিকভাবে সর্বনিম্ন 100 গ্রাম মাপতে পারবা। সর্বনিম্ন 100 গ্রাম। তাহলে তুমি দেখো সর্বনিম্ন 100 গ্রাম মাপলা, এরপর 200 গ্রাম মাপতে পারবা, 2 বার 100 গ্রাম 100 গ্রাম করে। এরপর 500 গ্রাম মাপতে পারবা, 5 বার 100 গ্রাম 100 গ্রাম করে মাপলা, 500 গ্রাম। কিন্তু আমি যদি তোমাকে বলি তুমি 470 গ্রাম আমাকে মেপে দাও, তাহলে তুমি 4 বার 100 গ্রাম 100 গ্রাম করে মাপলা, কিন্তু ওই যে 70 গ্রাম, ওই 70 গ্রামকে তুমি মাপতে পারবা? 470, তাহলে 400 গ্রাম মাপতে পারলা, 4 বার 100 গ্রাম 100 গ্রাম করে মাপলে 400 গ্রাম, কিন্তু ওই যে 70, এটা কি তুমি মাপতে পারবা? না, কারণ তোমার কাছে বাটখারাই আছে 100 গ্রামের। তাহলে ওই দাড়িপাল্লা দিয়ে সর্বনিম্ন মাপা যায় 100 গ্রাম। ওই যে 70 গ্রাম, ওইটা কিন্তু তুমি মাপতে পারবা না। তাহলে ওই দাড়িপাল্লাটার লিস্ট কাউন্ট কত হবে? ওই দাড়িপাল্লাটার লিস্ট কাউন্ট হচ্ছে 100 গ্রাম। সে সর্বনিম্ন 100 গ্রাম মাপতে পারে। ওইটা দিয়ে কিন্তু তুমি 1 কেজিও মাপতে পারবা, 1000 গ্রামও মাপতে পারবা। 10 বার 100 গ্রাম 100 গ্রাম করে মাপলা 1000 গ্রাম, মানে 1 কেজি। কিন্তু তোমাকে যদি বলে 990 গ্রাম, তাহলে ওই যে 90 গ্রাম, ওইটা কিন্তু আর মাপতে পারবা না। 9 বার তুমি 100 গ্রাম 100 গ্রাম করে মাপে 900 গ্রাম করতে পারলা, কিন্তু ওই যে 90, ওই 90 কিন্তু আর মাপতে পারবা না, 100 থেকে ছোট যে।
তাহলে সর্বনিম্ন 100 গ্রাম মাপতে পারে। সর্বনিম্ন কত গ্রাম মাপতে পারে? 100 গ্রাম মাপতে পারে। তাহলে ওই দাঁড়িপাল্লার লঘিষ্ঠ গণন হচ্ছে 100 গ্রাম। তো পরিমাপের ক্ষেত্রে এরকম প্রত্যেকটা যন্ত্রের পরিমাপ, আমরা যে সকল যন্ত্র দিয়ে পরিমাপ করব, অবশ্যই প্রত্যেকটা যন্ত্রই সর্বনিম্ন একটা ভ্যালু থাকে, সর্বনিম্ন একটা মান থাকে, সর্বনিম্ন সে ততটুকু পরিমাপ করতে পারে। এর কম হলে সেই যন্ত্র আর পরিমাপ করতে পারে না। তো ওই যে মানটা সর্বনিম্ন কতটুকু পরিমাপ করতে পারে, ওই মানটাকে আমরা বলি ওই যন্ত্রের লঘিষ্ঠ গণন। এক এক যন্ত্রের লঘিষ্ঠ গণন এক এক রকম, এক এক যন্ত্রের লঘিষ্ঠ গণন এক এক রকম। আশা করি এই যে লঘিষ্ঠ গণন তোমরা ক্লিয়ার। আশা করি লঘিষ্ঠ গণন কি, লঘিষ্ঠ গণন আসলে কি বুঝায় এটা তোমরা ক্লিয়ার। কোনো একটা যন্ত্র সর্বনিম্ন যতটুকু সূক্ষ্ম আর সঠিকভাবে মাপতে পারে সেটাকেই আমরা ওই যন্ত্রের কি বলি? লঘিষ্ঠ গণন বলি। এবার চলো আমরা পরিমাপের যন্ত্রগুলো শুরু করি। তাহলে প্রথমে আমাদের কি থাকবে? প্রথমে আমাদের মিটার স্কেল। প্রথমেই আমাদের থাকবে হচ্ছে মিটার স্কেল। মিটার স্কেল কি? মিটার স্কেল কি? যে স্কেলের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার বা 1 মিটার, যে স্কেলের দৈর্ঘ্য কি 100 সেন্টিমিটার। তাহলে যে স্কেলের দৈর্ঘ্য, এই যে স্কেলের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, তো 100 সেন্টিমিটার মানে বা 1 মিটার, যে স্কেলের দৈর্ঘ্য 1 মিটার, তাকে আমরা কি বলি? তাকে আমাদের মিটার স্কেল বলা হয়। তাহলে যে স্কেলের দৈর্ঘ্যটা 100 সেন্টিমিটার বা 1 মিটার, সেটাকে আমরা কি বলি? মিটার স্কেল বলি। এবার দেখো এই যে মিটার স্কেল, এই মিটার স্কেল দিয়ে আমরা কি করি? দৈর্ঘ্য মাপি। মিটার স্কেল দিয়ে আমরা কি করি? দৈর্ঘ্য পরিমাপ করি। তাহলে আমরা যে এই যে সাধারণ যে স্কেল ব্যবহার করি, মিটার স্কেল, আমাদের যে মিটার স্কেল, তো এই যে মিটার স্কেল, এটার দৈর্ঘ্য হয় 100 সেন্টিমিটার, 1 মিটার। এই মিটার স্কেলের সাহায্যে আমরা কি পরিমাপ করি? দৈর্ঘ্য পরিমাপ করি। তাহলে দেখো মিটার স্কেল যেহেতু একটা যন্ত্র, অবশ্যই কি আছে? লঘিষ্ঠ গণন আছে। তো তোমরা যারা দেখো, অবশ্যই তোমরা মিটার স্কেল দেখছো বা মিটার স্কেলের যে স্কেলিংটা দেখছো, মিটার স্কেলিংটা কেমন দেখো, এইরকম যে 0, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এইখানে হচ্ছে 1, এগুলো কিন্তু মিলিমিটারে। তাহলে এটা স্কেলিং করা কিসে? এটা স্কেলিং করা কিন্তু সেন্টিমিটারে। তাহলে 0 সেন্টিমিটার, এরপর এই যে এটা হচ্ছে 1 মিলিমিটার বা 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, 1। তাহলে 1 সেন্টিমিটার। এরপরে আরও আছে এইভাবে, এরপর 1.1, 1.2, 1.3, 1.4, এই যে 1.5, এরপরে এদিকে আরো আছে। তাহলে এটা হচ্ছে আমাদের মিটার স্কেল স্কেলিং। আমরা সাধারণত যে স্কেল ব্যবহার করি, এই স্কেলের স্কেলিংটাই কি? মিটার স্কেলের মতো। এই স্কেলের স্কেলিংটাই কি? মিটার স্কেলের মতো, বা আমরা মিটার স্কেল কিন্তু সাধারণত ব্যবহার করে থাকি। তাহলে দেখো মিটার স্কেলের এক সাইডে কিন্তু এই যে এরকম সেন্টিমিটারে স্কেলিং করা, আর এক সাইডে ইঞ্চিতে, দেখবা আর এক সাইডে কিসে আছে? ইঞ্চিতে। আর এক সাইডে আমাদের আছে হচ্ছে ইঞ্চিতে স্কেলিং করা। এবার তুমি খেয়াল করো, তাহলে মিটার স্কেল কিন্তু মিলিমিটারে দাগ কাটা। কিসে দাগ কাটা? মিলিমিটারে দাগ কাটা। এই যে 0, এটা হচ্ছে 0, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের 1 মিলিমিটার, এটা আমাদের 2 মিলিমিটার, এইটা আমাদের 3 মিলিমিটার, এইটা 4, এইটা 5, এটা 6 7 8 9, এইটা হচ্ছে আমাদের 10। তাহলে 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার। 10 মিলিমিটার মানেই কি? 1 সেন্টিমিটার। তাহলে 10 মিলিমিটার মানেই কিন্তু আমাদের 1 সেন্টিমিটার। অথবা আমি যদি সেন্টিমিটারে বলি তাহলে 0, এই যে এটা 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, এটা 0.9, এটা হচ্ছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে আমাদের মিটার স্কেলের স্কেলিং। এখন তোমাকে যদি বলা হয় যে মিটার স্কেলের লঘিষ্ঠ গণন কত, তাহলে মিটার স্কেল আমাদের কিসে দাগ কাটা থাকে? সাধারণত মিলিমিটারে দাগ কাটা। কিসে দাগ কাটা? মিলিমিটারে দাগ কাটা। দেখো মিটার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত? এই যে মিটার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান বা এক ঘরের মান, ক্ষুদ্রতম এক ভাগের মান বা এক ঘরের মান, ক্ষুদ্রতম এক ভাগের মান বা এক ঘরের মান কত? তাহলে মিটার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, এই যে এটা মিটার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, মিটার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, বা এইটা মিটার স্কেলের আমাদের ক্ষুদ্রতম এক ভাগ। তো এই যে ক্ষুদ্রতম এক ভাগ মান কত? এই ক্ষুদ্রতম এক ভাগের মান কত? তাহলে দেখো এইটা 3, এইটা 4, তাহলে এই মানটা কত? 1 মিলিমিটার। এই মানটা কত? 1 মিলিমিটার। অথবা যদি আমরা সেন্টিমিটারে বলি তাহলে এটা 0.3, এটা 0.4, তাহলে 0.3 থেকে এই যে 0.4 বিয়োগ করলে কত হয়? 0.1, তাহলে 0.1 সেন্টিমিটার। তাহলে ক্ষুদ্রতম, এই যে মিটার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান কত? ক্ষুদ্রতম এক ভাগের মান হচ্ছে 1 মিলিমিটার। ক্ষুদ্রতম এক ভাগের মান কত? 1 মিলিমিটার, বা আমরা এটাকে কি বলতে পারি? 0.1 সেন্টিমিটার। ক্ষুদ্রতম এক ভাগের মান, মিটার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান কত? 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। এবার তুমি মিটার স্কেল দিয়ে পরিমাপ করতে যাবা, মিটার স্কেল দিয়ে ধরো দৈর্ঘ্য পরিমাপ করবা। তাহলে এই মিটার স্কেলটা দিয়ে মনে করো তুমি দৈর্ঘ্য পরিমাপ করবা, কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করবা। ধরো এইটা হচ্ছে আমাদের এই মিটার স্কেল। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে ধরো এখানে আমাদের 9, এইখানে ধরো আমাদের
1 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের 1। এবার তুমি একটা বস্তু পরিমাপ করবা, ধরো এই হচ্ছে আমাদের বস্তু, তাহলে 0 থেকে ধরো শুরু করলা, এই যে 0 থেকে শুরু করলা, এই বস্তুটা তুমি ধরো পরিমাপ করবা, এই বস্তুটা তুমি পরিমাপ করবা মিটার স্কেল দিয়ে, এই বস্তুটা পরিমাপ করবা। তাহলে বলো তো এই বস্তুটার দৈর্ঘ্য কত, এই বস্তুটার দৈর্ঘ্য কত? তাহলে 0, এই যে 0.1, 0.2, 0.3, 0.4, তাহলে এই বস্তুটার দৈর্ঘ্য কত? তাহলে এই বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে 0.4 সেন্টিমিটার, বা মিলিমিটারে যদি আমরা বলি তাহলে মিলিমিটারে বললে এটা কত? 4 মিলিমিটার। এটা কত? 4 মিলিমিটার। আমরা কিন্তু পরিমাপ করতে পারলাম, আমরা কিন্তু এটা পরিমাপ করতে পারলাম, এই বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে পারলাম। তাহলে এই যে এটা হচ্ছে, এটা আমাদের এই বস্তুর দৈর্ঘ্য 0 থেকে শুরু করছি 4 মিলিমিটার। এখন কথা হচ্ছে দেখো এইটা আমরা পরিমাপ করতে পারলাম, তাহলে আরেকটা বস্তু যদি আমরা পরিমাপ করতে চাই মিটার স্কেল দিয়ে, ধরো আমরা আরেকটা বস্তু পরিমাপ করব, তাহলে চলো আমরা মিটার স্কেল দিয়ে আরেকটা বস্তু পরিমাপ করি। তাহলে এই হচ্ছে আমাদের ধরো মিটার স্কেল, এই হচ্ছে আমাদের মিটার স্কেল। এইদিকে ধরো আরো আছে, এরকম দাগ কাটা আরো আছে। আচ্ছা, এখন আমরা একটা বস্তু পরিমাপ করব, এই হচ্ছে ধরো আমাদের বস্তু, এইটা ধরো আমাদের বস্তু, এই বস্তুর দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে চাই। এবার তোমাকে যদি বলা হয় বলো তো এই বস্তুর দৈর্ঘ্য কত, তোমাকে যদি বলা হয় এই বস্তুর দৈর্ঘ্য কত বলো, তাহলে দেখো এই বস্তুর দৈর্ঘ্য কত তুমি বলবা। তাহলে এই যে 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, 5 মিলিমিটার, 6 মিলিমিটার। তাহলে 6 মিলিমিটার, দেখো 6 মিলিমিটার এর পরেও কিন্তু একটু আছে, তাহলে 6 মিলিমিটারের পরেও কিন্তু এই বস্তুটার একটু আছে। তাহলে এতটুকু কত? এটা কি মিটার স্কেল বলতে পারতেছে যে এতটুকু আসলে কত? এটা কি মিটার স্কেল বলতে পারতেছে না। মিটার স্কেল দেখো 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, 5 মিলিমিটার, 6 মিলিমিটার, এরপরে এই যে অতিরিক্ত অংশটুকু আমাদের আছে এইটা কিন্তু মিটার স্কেল বলতে পারতেছে না। এই যে অতিরিক্ত অংশটুকু এইটা কিন্তু আমাদের মিটার স্কেল বলতে পারতেছে না। এইটুকু কত? এটা কি মিটার স্কেল বলতে পারতেছে না। আচ্ছা, এবার ধরো আমি আরেকটা বস্তু পরিমাপ করব, ধরো আমি এই 1 থেকে স্টার্ট করলাম, তাহলে 1 থেকে স্টার্ট করে এই যে আমরা বস্তুটা পরিমাপ করতেছি এইখানে, বলো তো এটা কত? তাহলে দেখো 1 থেকে স্টার্ট করছি এবার, তাহলে 1, এই যে 1 থেকে স্টার্ট করছি, তাহলে এই যে 1.1, 1.2, 1.3, এরপরে এটা কি 1.4 হয়েছে? বলো তো 1.4 কি হয়েছে? না, 1.4 হয় নাই। 1.4 কি আমরা বলতে পারবো? না, 1.4 বলতে পারবো না। আমরা কি 1.3 বলতে পারবো এটাকে? না, 1.3 বলতে পারবো না। তাহলে এই যে অতিরিক্ত অংশটুকু, এই যে আমাদের অতিরিক্ত যে অংশটুকু আছে, এই অতিরিক্ত অংশটুকু কত? এটা কি মিটার স্কেল বলতে পারতেছে? না, মিটার স্কেল এটা বলতে পারতেছে না। তাহলে দেখো এখান থেকে আমরা যে বিষয়টা পাইলাম সেটা হচ্ছে যে মিটার স্কেল যদি কোনো একটা বস্তুর দৈর্ঘ্য 0.1 হয় বলতে পারবে, ধরো কোনো একটা বস্তুর দৈর্ঘ্য এতটুকু, তাহলে সে কিন্তু বলতে পারবে যে এটা হচ্ছে 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। অথবা কোনো একটা বস্তুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, সরি 4 মিলিমিটার, কোনো একটা বস্তুর দৈর্ঘ্য কি 4 মিলিমিটার, সে কিন্তু বলতে পারবে। অথবা 0.4 সেন্টিমিটার বলতে পারবে। কিন্তু যখনই দেখো এই যে 6 আর 7 এর মাঝামাঝি কোনো কিছু, এটা কিন্তু আর বলতে পারতেছে না। 6 আর 7 এর মাঝামাঝি কোনো কিছু, এটা কিন্তু আর সে বলতে পারতেছে না। এই যে 1.3 আর 1.4 এর মাঝামাঝি কোনো কিছু, সে কিন্তু আর বলতে পারতেছে না। বলতে পারতেছে না। দেখো তাহলে আমরা বলতেই পারি যে মিটার স্কেল হয় 1 মিলিমিটার মাপতেছে, অথবা 2 মিলিমিটার মাপতেছে, অথবা 3 মিলিমিটার মাপতেছে। এর মাঝের কোনো কিছু সে কি মাপতে পারতেছে? আমি যদি তোমাকে বলি যে 2.3 মিলিমিটার, এইটা কি মিটার স্কেল মাপতে পারবে? না, মিটার স্কেল 2 মিলিমিটার মাপতে পারবে। কিন্তু এই যে 0.3 এটা কিন্তু দেখো 0.3, এই যে 2 আর 3 এর মাঝামাঝি, 2 মিলিমিটার 3 মিলিমিটার মাঝামাঝি, এটা কি মাপতে পারবে? না, এটা মিটার স্কেল পরিমাপ করতে পারবে না। মিটার স্কেল সর্বনিম্ন কতটুকু পরিমাপ করতে পারতেছে? তাহলে 1 মিলিমিটার, 1 মিলিমিটার, সে 1 মিলিমিটার মাপতে পারবে। অথবা 2 বার 1 মিলিমিটার সে যদি পরিমাপ করে তাহলে 2, অথবা 3 বার 1 মিলিমিটার পরিমাপ করলে 3 মিলিমিটার, 10 বার যদি সে 1 মিলিমিটার পরিমাপ করে তাহলে হচ্ছে 10 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটারের থেকে ছোট, এই যে প্রত্যেকটা ঘরের মান কত? 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার থেকে ছোট কোনো কিছু সে কিন্তু পরিমাপ করতে পারতেছে না। যেমন এই যে এইটুকু সে পরিমাপ করতে পারে নাই, এই অংশটুকু কিন্তু 1 মিলিমিটারের ছোট। যেমন সে এইটুকু পরিমাপ করতে পারে নাই, এই অংশটুকু 1 মিলিমিটারের থেকে ছোট। তাহলে মিটার স্কেল সর্বনিম্ন কতটুকু পরিমাপ করতে পারতেছে? 1 মিলিমিটার। তাহলে আমরা এটা বলতেই পারি যে মিটার স্কেলের লঘিষ্ঠ গণন কত? মিটার স্কেলের লঘিষ্ঠ গণন কত বলতো? তাহলে মিটার স্কেলের এই যে এলসি 1 মিলিমিটার, 1 মিলিমিটার, লঘিষ্ঠ গণনকে আমরা এলসি দ্বারা দেখাই, লিস্ট কাউন্ট। তাহলে 1 মিলিমিটার, বা এটাকে আমরা কি বলতে পারি? 0.1 সেন্টিমিটার। তাহলে মিটার স্কেল সর্বনিম্ন 1 মিলিমিটার পরিমাপ করতে পারে। 1 মিলিমিটার থেকে যখন কম হইতেছে, অর্থাৎ এই যে 0.3 মিলিমিটার, অর্থাৎ এই যে 0.1 মিলিমিটার, 0.7 মিলিমিটার, এই অংশগুলো কিন্তু মিটার স্কেল পরিমাপ করতে পারবে না।
1 মিলিমিটারের থেকে কোনো কিছু মিটার স্কেল কম কোনো কিছু মিটার স্কেল কিন্তু পরিমাপ করতে পারে না। তাহলে মিটার স্কেল যেহেতু সর্বনিম্ন সূক্ষ্ম সঠিকভাবে 1 মিলিমিটার মাপতে পারে বা 0.1 সেন্টিমিটার মাপতে পারে, তাহলে মিটার স্কেলের লঘিষ্ঠ গণন বা এলসি কত 1 মিলিমিটার। 1 মিলিমিটার। যদি আমরা একটু সেন্টিমিটারে বলি, ধরো সেন্টিমিটারে সে কত পরিমাপ করতে পারে, যে 0.1 পারে, 0.2 পারে, 0.3 পারে, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, 1। ঠিক আছে, তাহলে সেন্টিমিটারে যদি হয় তাহলে কিন্তু সে দশমিকের পর এক ঘর অর্থাৎ 0.1, 0.2, 0.3 এগুলো কিন্তু পরিমাপ করতে পারতেছে। অর্থাৎ আমি যদি তোমাকে সেন্টিমিটারে বলি যে 0.1 সেন্টিমিটার, এটা কি মিটার স্কেল পারে? উত্তর হলো পারে। এটা পারে, কারণ 0.1 সেন্টিমিটার মানে তো 1 মিলিমিটার। 0.1 সেন্টিমিটার মানে 1 মিলিমিটার। আমি তোমাকে যদি বলি 0.7 সেন্টিমিটার কি পারে? উত্তর হলো হ্যাঁ পারে। 0.7 সেন্টিমিটার মানে তো 7 মিলিমিটার। আর মিটার স্কেল দশমিকের পর সেন্টিমিটারে যদি হয়, দশমিকের পর এক ঘর পরিমাপ করতে পারে। সেন্টিমিটারে যদি তোমাকে বলা থাকে তাহলে মিটার স্কেল দশমিকের পর এক ঘর পর্যন্ত পরিমাপ করতে পারে। আচ্ছা, এবার দেখো তোমাকে যদি আমি বলি যে মিটার স্কেল কি এই মানটা পরিমাপ করতে পারবে? 250.3 মিলিমিটার। মিটার স্কেল দ্বারা কি এই মানটা সূক্ষ্ম সঠিকভাবে পরিমাপ করা সম্ভব কি না? বলো তো সম্ভব কি না? সম্ভব না। কেন সম্ভব না? দেখো মিটার স্কেল 250 মিলিমিটার এইটুকু পরিমাপ করতে পারবে, কিন্তু এই যে 0.3, তাহলে মিলিমিটারের ভগ্নাংশ, মিলিমিটারের ভগ্নাংশ যে একক মিলিমিটার, তাহলে মিটার স্কেল এইটা সূক্ষ্ম সঠিকভাবে এই দৈর্ঘ্যটা মাপতে পারবে না। আমি যদি তোমাকে বলি দেখো তো মিটার স্কেল এই যে 22.52 সেন্টিমিটার, এইটা কি পরিমাপ করতে পারে? উত্তর হলো না, মিটার স্কেল এটাও পরিমাপ করতে পারে না। কেন? দেখো যেহেতু এটা সেন্টিমিটারে, তাহলে সেন্টিমিটারে যদি হয় তাহলে মিটার স্কেল দশমিকের পর এক ঘর পর্যন্ত পরিমাপ করতে পারে। তাহলে এই যে 0.02, এই যে দশমিকের পর যে 2 ঘর আছে এই অংশটুকু কিন্তু মিটার স্কেল পরিমাপ করতে পারবে না। দশমিকের পর এক ঘর পর্যন্ত পরিমাপ করতে পারে, বাকি যে অংশটুকু এইটা তো পরিমাপ করতে পারবে না মিটার স্কেল। দশমিকের পর এক ঘর, তাহলে 0.1, 0.2, 0.3 সেন্টিমিটার এগুলো পরিমাপ করতে পারে। এবার তোমাকে যদি বলা হয় দেখো তো 22.50, এটা কি মিটার স্কেল পরিমাপ করতে পারে? বলো, এটা কি মিটার স্কেল পরিমাপ করতে পারে? মিটার স্কেল দ্বারা কি এটা পরিমাপ করা সম্ভব? দশমিকের পর 2 ঘর আছে, কিন্তু এটা কি পরিমাপ করা সম্ভব? সেন্টিমিটার দশমিকের পর 2 ঘর আছে, হ্যাঁ এইটা কিন্তু পরিমাপ করা সম্ভব। কেন? স্যার দশমিকের পর তো 2 ঘর আছে। এই যে দশমিকের পর ডানে শূন্য থাকা যে কথা, না থাকায় একই কথা, তাহলে এইটা কিন্তু পরিমাপ করতে পারবে। অর্থাৎ এইটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি 22.5 সেন্টিমিটার। তাহলে দশমিকের পর ডানে শূন্য থাকা যে কথা, না থাকাও একই কথা। কিন্তু এটা যদি এরকম হতো, ধরো তোমাকে বলছে 30.05 সেন্টিমিটার, এইটা কি পরিমাপ করতে পারে? না, এটা পরিমাপ করতে পারে না। কারণ এই যে এতটুকু পরিমাপ করতে পারবে, এই যে 5, তারপরে যে 5 আছে এটা পরিমাপ করতে পারবে না। তাহলে দেখো আমরা কি শিখলাম? মিটার স্কেল লঘিষ্ঠ গণন হচ্ছে 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। তাহলে মিটার স্কেল 1 মিলিমিটার মাপতে পারে বা 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, এর মাঝের কোনো কিছু মাপতে পারে না। তাহলে মিটার স্কেল যেহেতু সর্বনিম্ন 1 মিলিমিটার মাপতে পারে, তার এলসি হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার মানে কি 0.1 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারে যদি বলি তাহলে মিটার স্কেল 0.1, 0.2 সেন্টিমিটার, 0.3, 0.4, 0.5 এরকম কিন্তু মাপতে পারে। তাহলে এইটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মিটার স্কেলের সীমাবদ্ধতা। অর্থাৎ এই যে মিটার স্কেল যে মিলিমিটারের ভগ্নাংশ পরিমাপ করতে সক্ষম নয়, এইটা মিটার স্কেলে কিন্তু সীমাবদ্ধতা। মিটার স্কেল 0.1 মিলিমিটার, 0.2 মিলিমিটার, 0.7 মিলিমিটার এগুলো কিন্তু পরিমাপ করতে পারে না। আচ্ছা, তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা বোর্ডেও অনেকবার আসছে। এবার খেয়াল করো মিটার স্কেল সম্পর্কে আমরা লাস্ট একটা জিনিস পড়ি। এই যে মিটার স্কেল দিয়ে যখন আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করি, তো এই দৈর্ঘ্য পরিমাপটা আসলে কিভাবে করা হয়? মিটার স্কেলের সাহায্যে যে আমরা দৈর্ঘ্যটা পরিমাপ করি, এই দৈর্ঘ্য পরিমাপটা কিভাবে করা হয়? ধরো মিটার স্কেলের সাহায্যে এই যে আমরা এই বস্তুটার দৈর্ঘ্য এখানে পরিমাপ করতেছি, এই যে এই বস্তুটার দৈর্ঘ্য, উপরে আমাদের যে বস্তুটা আছে এই বস্তুটার দৈর্ঘ্য আমরা পরিমাপ করতেছি। তাহলে এই বস্তুটার যে দৈর্ঘ্য এটা কিভাবে পরিমাপ করা হয়? মিটার স্কেলের সাহায্যে। তাহলে দেখো মিটার স্কেলের সাহায্যে এই যে পার্ট বা আমরা যে পরিমাপটা নির্ণয় করতেছি, তাহলে মিটার স্কেলের পার্ট, যে মিটার স্কেলের পার্ট এটা কিভাবে আমরা পরিমাপ করি? আমরা পরিমাপ করি দেখো, তাহলে এই যে শেষ প্রান্তের যে দাগ থাকে সেই দাগের মান বা শেষ প্রান্তের মান বললাম বিয়োগ প্রথম প্রান্তের মান, এই যে প্রথম প্রান্তের মান। তাহলে খেয়াল করো, শেষ প্রান্তের মান বিয়োগ প্রথম প্রান্তের মান। তাহলে এই যে বস্তুটা আমরা পরিমাপ করতেছি মিটার স্কেলের সাহায্যে, এই যে বস্তুটা আমরা পরিমাপ করতেছি, এই বস্তুর শেষ প্রান্তের মান কত? শেষ প্রান্তের মান হচ্ছে 4 মিলিমিটার।
4 মিলিমিটার। এই বস্তুটা প্রথম প্রান্তের মান কত? 0। আমরা 0 থেকে শুরু করছি, তাহলে 0। তাহলে এটা কত হলো? এই বস্তুটার দৈর্ঘ্য হলো 4 মিলিমিটার। দেখো আমরা যদি এখান থেকে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতাম, ধরো 1 থেকে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতেছি আমরা, তাহলে 1 থেকে ধরো এই যে এই বস্তুটা আমরা দৈর্ঘ্য পরিমাপ করতেছি, তাহলে এই বস্তুর দৈর্ঘ্যটা কত হতো বলো তো? তাহলে শেষ প্রান্তের মান মাইনাস প্রথম প্রান্তের মান, তাহলে শেষ প্রান্তের মানটা কত? আমরা যদি মিলিমিটারে বলি, দেখো এটা কিন্তু 15 মিলিমিটার, 15 মিলিমিটার। এই যে এখানে হচ্ছে 10, 11, 12, 13, 14, 15, তাহলে 15 মিলিমিটার। তাহলে শেষ প্রান্তের মান হচ্ছে 15 মিলিমিটার মাইনাস প্রথম প্রান্তের মান কত? এই যে প্রথম প্রান্ত দেখো 1 এ আছে, মানে কি 10 মিলিমিটার আছে, 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, তাহলে এটা 10 মিলিমিটার। প্রথম প্রান্তের মান হচ্ছে 10 মিলিমিটার, তাহলে এইটা হচ্ছে আমাদের 5 মিলিমিটার দৈর্ঘ্যের একটা বস্তু। তাহলে মিটার স্কেলের সাহায্যে আমরা যখন দৈর্ঘ্য মাপি, অবশ্যই বস্তুর শেষ প্রান্তের মান থেকে কি করি আমরা? প্রথম প্রান্তের মান বিয়োগ করে যে মানটা পাই, সেটাই হচ্ছে আমাদের ওই বস্তুর দৈর্ঘ্য বা প্রাপ্ত পাঠ, সেটাই আমাদের ওই বস্তুর দৈর্ঘ্য বা প্রাপ্ত পাঠ। তাহলে মিটার স্কেলের সাহায্যে কিন্তু আমরা এভাবেই দৈর্ঘ্যটা পরিমাপ করি। শেষ প্রান্তের মান থেকে কি করি? প্রথম প্রান্তের মান বিয়োগ করি। শেষ প্রান্তের মান থেকে প্রথম প্রান্তের মান বিয়োগ করেই আমরা মিটার স্কেলের প্রাপ্ত পাঠ পেয়ে যাই। আশা করি মিটার স্কেল নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নাই, তোমরা সবাই মিটার স্কেলটা ক্লিয়ার। এবার দেখো আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা যন্ত্র নিয়ে পড়বো। তোমরা সবাই জানো সেই যন্ত্রটার নাম কি? সেই যন্ত্রটার নাম স্লাইড ক্যালিপার্স। সেই যন্ত্রের নাম কি? সেই যন্ত্রটার নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স। আচ্ছা, তো এই যে স্লাইড ক্যালিপার্স আসলে কি বা এর কি দরকার? কেন স্লাইড ক্যালিপার্সের দরকার? স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা কি করি? দেখো স্লাইড ক্যালিপার্স আসছে মিটার স্কেলের সীমাবদ্ধতার জন্য। মিটার স্কেলের একটা সীমাবদ্ধতা আছে। কি সীমাবদ্ধতা? মিটার স্কেল মিলিমিটারের ভগ্নাংশ পরিমাপ করতে পারে না, 1 মিলিমিটার থেকে কম কোনো কিছু পরিমাপ করতে পারে না। কিন্তু আমাদের তো যখন আমরা বিভিন্ন রাশি পরিমাপ করতে যাই, আমাদের মিলিমিটারে ভগ্নাংশ পরিমাপ করার প্রয়োজন, আমাদের মিলিমিটারে ভগ্নাংশ পরিমাপ করার দরকার হয়। এই মানগুলো আমাদের দরকার আমাদের পরিমাপকে আরো সূক্ষ্ম করার জন্য, আরো নির্ভুল করার জন্য আমাদের মিলিমিটারে ভগ্নাংশ পরিমাপ করতে হবে। তাহলে মিলিমিটারে ভগ্নাংশ পরিমাপ করতে মিটার স্কেল পারে না, তাহলে এই মিলিমিটারে ভগ্নাংশ পরিমাপ করার জন্য কিন্তু আমাদের কি? স্লাইড ক্যালিপার্স। আমরা আরো সূক্ষ্মভাবে পরিমাপ করতে চাই, মিটার স্কেল সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারতেছে না, আরো সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য আমাদের কি? স্লাইড ক্যালিপার্স। এখন স্লাইড ক্যালিপার্স আসলে কি আছে? স্লাইড ক্যালিপার্সে দেখো মূল পার্ট হচ্ছে আমাদের দুইটা। মূল পার্ট কয়টা? দুইটা। একটা হচ্ছে আমাদের, একটাকে আমরা বলি প্রধান স্কেল বা মূল স্কেল, এই যে প্রধান স্কেল, বা এটাকে আমরা বলি হচ্ছে মূল স্কেল। আর একটা আমাদের ভার্নিয়ার স্কেল, আর একটা আমাদের কি? ভার্নিয়ার স্কেল। তো এই যে মূল স্কেল বা প্রধান স্কেল, এই মূল স্কেল বা প্রধান স্কেল হিসেবে আমরা সাধারণত কাকে ব্যবহার করি? মিটার স্কেল। কাকে ব্যবহার করতেছি? মিটার স্কেলকে ব্যবহার করতেছি। এই যে মিটার স্কেল, এই মূল স্কেল প্রধান স্কেল হিসেবে আমরা কাকে ব্যবহার করি? মিটার স্কেলকে ব্যবহার করি। আচ্ছা, এখন মূল স্কেল বা প্রধান স্কেল হিসেবে মিটার স্কেল ব্যবহার করলাম, তো মূল স্কেল বা মিটার স্কেল তো মিলিমিটারের ভগ্নাংশ মাপতে পারে না, তাহলে মিটার স্কেল যেটুকু পরিমাপ করতে পারে সেইটুকু মিটার স্কেল পরিমাপ করে দিবে। যেটুকু মিটার স্কেল পরিমাপ করতে পারে না, অর্থাৎ ওই যে মিলিমিটারের ভগ্নাংশ যেটুকু মিটার স্কেল পরিমাপ করতে পারে না, সেইটা পরিমাপ করে দেয় আমাদের ভার্নিয়ার স্কেল। তাহলে এই যে স্লাইড ক্যালিপার্সের মধ্যে দুইটা স্কেল, একটা হচ্ছে, একটাকে বলি আমরা প্রধান স্কেল বা মূল স্কেল, আর একটাকে আমরা কি বলি? ভার্নিয়ার স্কেল। তো মিটার স্কেল যেটুকু পরিমাপ করতে পারে সেটুকু সে পরিমাপ করবে, আর যেটুকু পরিমাপ করতে পারতেছে না, মিলিমিটারের ভগ্নাংশ যে অংশগুলো থাকবে সেইটুকু পরিমাপ করবে কি? ভার্নিয়ার স্কেল। তাহলে ভার্নিয়ার স্কেল আমাদের এখানে আসলে একটা সাহায্যকারী স্কেল। কাকে সাহায্য করতেছে? মিটার স্কেলকে সাহায্য করতেছে। কাকে সাহায্য করতেছে? মিটার স্কেল যেটুকু পারে না সেইটা ভার্নিয়ার স্কেল করে। মিটার স্কেল যা পারে সেটা ভার্নিয়ার স্কেলে পরিমাপ করার দরকার না। মিটার স্কেল যেটুকু পারতেছে না, যেটা পরিমাপ করতে পারবে সেটা সে পরিমাপ করে, বাকিটুকু ভার্নিয়ার স্কেলকে দিয়ে দেয়, যে ভার্নিয়ার স্কেল ওই ভগ্নাংশটুকু পরিমাপ করে দিবে। তারপরে দুইটা মিলে আমরা স্লাইড ক্যালিপার্সের পার্ট পাবো, বা স্লাইড ক্যালিপার্স দিয়ে ওই বস্তুর দৈর্ঘ্যটা আমরা পরিমাপ করব। তাহলে স্লাইড ক্যালিপার্সের এই যে ব্যবহার, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা কি পরিমাপ করতে পারি? স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা বস্তুর দৈর্ঘ্য, এই যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো নির্ণয় করতে পারি। বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নির্ণয় করতে পারি। কোনো একটা বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নির্ণয় করা যায় স্লাইড ক্যালিপার্সের সাহায্যে। এছাড়াও স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা কি করতে পারি? স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো একটা ফাঁপা নলের, এই যে ফাঁপা নলের অন্তব্যাস পরিমাপ করতে পারি এবং বহিব্যাস পরিমাপ করতে পারি। তাহলে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা একটা ফাঁপা নল, একটা পাইপ, তাহলে পাইপের কিন্তু বাহিরের একটা ব্যাস, আবার ভেতরেও কিন্তু একটা ব্যাস আছে। তাহলে পাইপের ক্ষেত্রে দেখো, পাইপের ক্ষেত্রে কিন্তু এই যে পাইপের ক্ষেত্রে আমাদের
বাহিরেও একটা ব্যাস আবার ভেতরেও কিন্তু একটা ব্যাস আছে। তাহলে পাইপের জন্য বাহিরেরও একটা ব্যাস থাকে, আবার ভেতরেরও একটা কিন্তু ব্যাস আছে। তাহলে এই দুইটা ব্যাসই কিন্তু আমরা পরিমাপ করতে পারি কার সাহায্যে? স্লাইড ক্যালিপার্সের সাহায্যে। আমরা বড় পাইপ যদি তুমি চিন্তা করো, তাহলে যে ফাঁপা বা ফাঁপা কোনো সিলিন্ডার, পাইপ তো সিলিন্ডার আকৃতি, তাহলে ফাঁপা সিলিন্ডারের বহিঃব্যাস আবার অন্তঃব্যাস, অর্থাৎ বাহিরের ব্যাস আর ভেতরের যে ব্যাস, এই বাহিরের ব্যাস এবং ভেতরের ব্যাস দুইটাই কিন্তু পরিমাপ করা যায় স্লাইড ক্যালিপার্সের সাহায্যে। এছাড়াও আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বস্তুর গভীরতা নির্ণয় করতে পারি। এই যে বস্তুর গভীরতা নির্ণয় করতে পারি, গভীরতা নির্ণয় করতে পারি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বস্তুর গভীরতা নির্ণয় করতে পারি। তোমাকে যদি আমি কোনো একটা গ্লাস দেই, গ্লাস দিয়ে যদি বলি গভীরতা নির্ণয় করো, তাহলে এই গভীরতা কিন্তু আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে নির্ণয় করতে পারবো। এছাড়াও আমরা কি করতে পারি? গোলক আকৃতির বস্তু যারা, অর্থাৎ গোলক আকৃতির বস্তুর, এই যে গোলক আকৃতির বস্তুর ব্যাস নির্ণয় করতে পারি, আকৃতির বস্তুর ব্যাস নির্ণয় করতে পারি, ব্যাস নির্ণয় করতে পারি। তাহলে আমরা এই গোলক আকৃতির বস্তুর ব্যাস নির্ণয় করতে পারি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে। মার্বেল বা ক্রিকেট বল, এগুলোর আমরা এই গোলক আকৃতির বস্তু বা কোনো একটা গোলকের কি করতে পারি? ব্যাস নির্ণয় করতে পারি। ব্যাসার্ধ না, কিন্তু ব্যাস নির্ণয় করতে পারি, আমরা ব্যাস নির্ণয় করতে পারি। তাহলে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে এই যে আমরা বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, কোনো একটা ফাঁপা নল বা সিলিন্ডার আকৃতির কোনো বস্তু যদি হয়, ফাঁপা সিলিন্ডার আকৃতির বস্তু বা ফাঁপা পাইপ, এর অন্তঃব্যাস এবং বহিঃব্যাস এবং বস্তুর গভীরতা নির্ণয় করা যায়। এছাড়াও কি করা যায়? গোলক আকৃতির বস্তুর ব্যাস নির্ণয় করতে পারি আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে। এবং অবশ্যই মিলিমিটারে ভগ্নাংশও কিন্তু পরিমাপ করতে পারি। কেন? কারণ এখানে কি আছে? ভার্নিয়ার স্কেল আছে। আর এই ভার্নিয়ার স্কেল কি করে? এই স্লাইড ক্যালিপার্সে মিটার স্কেল যে মিলিমিটারে ভগ্নাংশ পরিমাপ করতে পারে না, সেই ভগ্নাংশ কিন্তু ভার্নিয়ার স্কেল পরিমাপ করে। এই ভার্নিয়ার স্কেল, দেখো এই ভার্নিয়ার স্কেল আবিষ্কার করছে কে? এই ভার্নিয়ার স্কেল কিন্তু আবিষ্কার করছে পিয়ারে ভার্নিয়ার নামক একজন বিজ্ঞানী। পিয়ারে ভার্নিয়ার নামক একজন বিজ্ঞানী, ওনার নাম অনুসারেই এর নাম কিন্তু ভার্নিয়ার স্কেল। তাহলে ভার্নিয়ার স্কেল আবিষ্কার করছে পিয়ারে ভার্নিয়ার নামক একজন বিজ্ঞানী, ওনার নাম অনুসারে স্কেলের নাম কিন্তু ভার্নিয়ার স্কেল। আচ্ছা, চলো আমরা স্লাইড ক্যালিপার্সের আরো বিভিন্ন অংশগুলো একটু দেখে আসি। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা আরেকটু স্লাইড ক্যালিপার্সের সাথে আমরা আরেকটু পরিচিত হই, স্লাইড ক্যালিপার্সের সাথে একটু আমরা পরিচিত হই। তাহলে দেখো, এই হচ্ছে আমাদের একটা স্লাইড ক্যালিপার্স, এই হচ্ছে আমাদের একটা স্লাইড ক্যালিপার্স। তো এই স্লাইড ক্যালিপার্সে দেখো, এই যে স্কেলটা দেখা যাচ্ছে, এই স্কেলটা হচ্ছে আমাদের প্রধান স্কেল বা মূল স্কেল। এইটা হচ্ছে আমাদের প্রধান স্কেল বা মূল স্কেল। তো এই প্রধান স্কেলের উপর দিয়ে দেখো, এই যে ছোট্ট একটা স্কেল চলাচল করতেছে, এই যে ছোট্ট একটা স্কেল চলাচল করতেছে এই প্রধান স্কেলটার উপর দিয়ে। এই ছোট্ট স্কেলটাকে আমরা বলতেছি ভার্নিয়ার স্কেল। তাহলে এইটা হচ্ছে আমাদের মূল স্কেল বা প্রধান স্কেল, যেটা সাধারণত কি মিটার স্কেল, আমরা যে মিটার স্কেল ব্যবহার করে থাকি সেই মিটার স্কেল মূল স্কেল বা প্রধান স্কেল হিসেবে ব্যবহার করা হয়। আর এই যে স্কেলটা, এইটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। এটা আমাদের কি, যেটা চলাচল করতেছে, যেটা স্লাইড করতেছে, এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। আচ্ছা, এবার দেখো, এই যে ভার্নিয়ার স্কেলটা যখন সামনের দিকে যাচ্ছে, দেখো এখানে একটা বার বা একটা দণ্ড কিন্তু, সরু দণ্ড কিন্তু এখান দিয়ে সামনে দিয়ে বের হচ্ছে, ঠিক আছে? তো এই যে সরু দণ্ডটা, এই সরু দণ্ডটাকে আমরা কি বলি? এটাকে বলি ডেপথ মেজারমেন্ট বার। মানে গভীরতা নির্ণয় করা যায় এই ডেপথ মেজারমেন্ট বার দ্বারা। এই ডেপথ মেজারমেন্ট বার দ্বারাই আমরা কি করতে পারি? গভীরতা নির্ণয় করতে পারি। ওই যে গ্লাসের বা ক্ষুদ্র গভীরতা বিশিষ্ট কোনো কিছুর গভীরতা কিন্তু আমরা নির্ণয় করতে পারি এই যে ডেপথ মেজারমেন্ট বার দ্বারা। তাহলে এইটা আমাদের প্রধান স্কেল, যেটা আমরা প্রধান স্কেল হিসেবে মিটার স্কেল ব্যবহার করি। এইটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। ওই যে সরু দণ্ডটা বা বারটা, এটা হচ্ছে আমাদের ডেপথ মেজারমেন্ট বার। এবার খেয়াল করো, এখানে নিচে যে দুইটা চোয়াল দেখা যাচ্ছে, যে জ দেখা যাচ্ছে, এই দুইটা চোয়াল, এই দুইটা চোয়াল বা জকে আমরা বলি এক্সটার্নাল জ বা বহিচোয়াল, এক্সটার্নাল জ বা বহিচোয়াল। তো এই যে এক্সটার্নাল জ বা বহিচোয়ালের কাজ কি? এইটা দ্বারা ওই যে আমরা বললাম যে একটা ফাঁপা সিলিন্ডার বা একটা ফাঁপা নল বা ফাঁপা পাইপ, এগুলোর যখন আমরা বহিঃব্যাস নির্ণয় করব অথবা কোনো একটা বস্তুর নিরেট বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নির্ণয় করার সময় আমরা কিন্তু এই যে এক্সটার্নাল জকে ব্যবহার করি। আমরা কোনো একটা বস্তুর যদি দৈর্ঘ্য মাপতে চাই, তাহলে সেই বস্তুটাকে দৈর্ঘ্য বরাবর কি করব? এই দুই চোয়ালের মাঝখানে ফিট করব। এরপরে আমরা সেই বস্তুর দৈর্ঘ্যটা পরিমাপ করব। এটা আমরা দেখবো যে দৈর্ঘ্যটা কিভাবে পরিমাপ করা যায়। আর উপরে দেখো, উপরে যে দুইটা জ দেখা যাচ্ছে, এই দুইটা জকে বলা হচ্ছে ইন্টারনাল জ, অন্তঃচোয়াল। এই দুইটা চোয়ালকে আমরা কি বলি? ইন্টারনাল জ বলি। এই দুইটা চোয়ালকে ইন্টারনাল জ বলি। কেন? এই দুইটা চোয়াল দ্বারা আমরা ওই যে ফাঁপা নল বা ফাঁপা পাইপ বা ফাঁপা সিলিন্ডার যে আছে, তার অন্তঃব্যাস পরিমাপ করি, ভেতরের ব্যাস পরিমাপ করি, ভেতরের ব্যাস পরিমাপ করি। এই জন্য আমরা এদেরকে কি বলি? ইন্টারনাল জ বলি। তাহলে দেখো, স্লাইড ক্যালিপার্সে আমাদের প্রধান স্কেল বা মূল স্কেল, এই যে যেটা স্লাইড করতেছে, এটা আমাদের কি? এইটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। এই যে সামনের এই অংশটুকু হচ্ছে আমাদের ডেপথ মেজারমেন্ট বার। এই যে নিচের যে চোয়াল, এই চোয়াল দুইটাকে আমরা বলি হচ্ছে বহিচোয়াল বা এক্সটার্নাল চোয়াল। আর উপরে যে দুইটা চোয়াল আছে, এদেরকে আমরা বলি ইন্টারনাল জ বা অন্তঃচোয়াল। তাহলে এইটা হচ্ছে আমাদের
স্লাইড ক্যালিপার্স, বা একে আমরা কি বলি ভার্নিয়ার ক্যালিপার্সও বলি। এইটাই হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্স, তো একে আমরা ভার্নিয়ার ক্যালিপার্সও বলি, ভার্নিয়ার ক্যালিপার্সও বলি। তো এই স্লাইড ক্যালিপার্সে এই যে প্রধান স্কেল যেটুকু পরিমাপ করতে পারে না, অর্থাৎ মিলিমিটারে ভগ্নাংশ, কারণ প্রধান স্কেল হিসেবে তো আমরা মিটার স্কেল ব্যবহার করি, সেইটা পরিমাপ আমাদের করে দেয় কে? সেইটা আমাদের পরিমাপ করে দেয় ভার্নিয়ার স্কেল। তো দেখো এখানে কিন্তু এই যে প্রধান স্কেল, এই যে 0, 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, 5 মিলিমিটার, 6, 7, 8, 9, 10 মিলিমিটার। তো এগুলো সেন্টিমিটারে দেখানো, যে 0, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, ঠিক আছে, এখানে সেন্টিমিটারে আমাদেরকে দেখানো আছে। আচ্ছা, এবার দেখো যেহেতু এইটা একটা যন্ত্র, যেহেতু এইটা একটা পরিমাপের যন্ত্র, তাহলে অবশ্যই এই যন্ত্রটার কি থাকবে? এই যন্ত্রটার একটা লঘিষ্ঠ গণন থাকবে। এই যন্ত্রটা সর্বনিম্ন কতটুকু পরিমাপ করতে পারে সেটাই হচ্ছে এই যন্ত্রের লঘিষ্ঠ গণন। তাহলে এই যন্ত্রেরও একটা কি আছে? অবশ্যই এই যন্ত্রেরও একটা লঘিষ্ঠ গণন আছে। তো স্লাইড ক্যালিপার্সের যে লঘিষ্ঠ গণন, অর্থাৎ স্লাইড ক্যালিপার সর্বনিম্ন যতটুকু পরিমাপ করতে পারে সূক্ষ্ম সঠিকভাবে, এইটাকে আমরা বলি ভার্নিয়ার ধ্রুবক। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ভার্নিয়ার ধ্রুবক। এই ভার্নিয়ার ধ্রুবকটাই হচ্ছে স্লাইড ক্যালিপার্সের লঘিষ্ঠ গণন। ভার্নিয়ার ধ্রুবকটাই কি? স্লাইড ক্যালিপার্সের লঘিষ্ঠ গণন। তো আমরা চলো এবার একটু ভার্নিয়ার ধ্রুবক বলতে আসলে কি বুঝায়, এই ভার্নিয়ার ধ্রুবক আমরা একটু শিখে আসি। ভার্নিয়ার ধ্রুবক বলতে আমরা আসলে কি বুঝি? তাহলে এই যে স্লাইড ক্যালিপার্সের লঘিষ্ঠ গণনকে আমরা কি বলি? স্লাইড ক্যালিপার্সের লঘিষ্ঠ গণনকে আমরা বলি ভার্নিয়ার ধ্রুবক। স্লাইড ক্যালিপার্সের লঘিষ্ঠ গণনকে আমরা কি বলি? ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটাকে আমরা ভিসি দ্বারা প্রকাশ করি, ভার্নিয়ার কনস্ট্যান্ট থেকে ভিসি। তাহলে এটাই হচ্ছে স্লাইড ক্যালিপার্সের লঘিষ্ঠ গণন। তাহলে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে একটি স্লাইড ক্যালিপার সর্বনিম্ন যতটুকু, একটি স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স সর্বনিম্ন যতটুকু সূক্ষ্ম সঠিকভাবে পরিমাপ করতে পারে, সর্বনিম্ন যতটুকু সূক্ষ্ম ও সঠিকভাবে পরিমাপ করতে পারে, সূক্ষ্ম ও সঠিকভাবে পরিমাপ করতে পারে, সঠিকভাবে পরিমাপ করতে পারে, তাকে ওই স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক বলে। ওই স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক বলে। স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক বলে। যেহেতু স্লাইড ক্যালিপার্সের লঘিষ্ঠ গণন হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, তাহলে লঘিষ্ঠ গণন মানে কি? সর্বনিম্ন যতটুকু সূক্ষ্ম সঠিকভাবে পরিমাপ করতে পারে। তাহলে ভার্নিয়ার ধ্রুবকও কিন্তু স্লাইড ক্যালিপার্সের লঘিষ্ঠ গণন, তার মানে এক স্লাইড ক্যালিপার সর্বনিম্ন যতটুকু সূক্ষ্ম সঠিকভাবে পরিমাপ করতে পারে সেটাই ওই স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক। এবার দেখো আমরা স্লাইড ক্যালিপার্সটা পরিমাপ করব কিভাবে? আমরা স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক পরিমাপ করব কিভাবে? তো এই ভার্নিয়ার ধ্রুবক পরিমাপ করতে গিয়ে দেখো ভার্নিয়ার ধ্রুবকটা আমরা কিভাবে পরিমাপ করি? তো এর পরিমাপ করার জন্য এর কিন্তু আরেকটা ডেফিনেশন আছে যে পরিমাপ করা হয় কিভাবে। তাহলে একটা স্লাইড ক্যালিপার্সের এই যে পরিমাপগত সংজ্ঞা যদি আমরা বলি, যে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবকের পরিমাপগত সংজ্ঞা, তাহলে দেখো বলা হইতেছে যে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, বা এক ঘরের মান, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মানের থেকে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মানের চেয়ে যতটুকু ছোট, তাকে ওই স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক বলে। ওই স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক বলা হয়, ভার্নিয়ার ধ্রুবক বলে। ঠিক আছে, তাহলে দেখো স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার্সের দুইটা স্কেল, ফলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের যে মান, এটা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মানের থেকে যতটুকু ছোট। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? এখান থেকে আমরা বুঝতে পারি যে ভার্নিয়ার স্কেলের যে ক্ষুদ্রতম ঘরগুলো আছে এগুলো মূল স্কেল বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের থেকে ছোট হয়। যতটুকু ছোট হয় এটাকেই আমরা বলি ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম একটা ঘর, ক্ষুদ্রতম ছোট্ট যে ঘরটা আছে, এই ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্যটুকু মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের থেকে যতটুকু ছোট হয়, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ভার্নিয়ার ধ্রুবক। তাহলে দেখো এই যে আমরা একটু আগে দেখে আসলাম যে মূল স্কেল, দেখো মূল স্কেল যদি এইভাবে থাকে,
এই যে এটা হচ্ছে ধরো আমাদের মূল স্কেল, তো মূল স্কেল হিসেবে আমাদের কি থাকে, মূল স্কেল হিসেবে আমাদের সাধারণত মিটার স্কেল থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন স্কেল বা মূল স্কেল, এটা হচ্ছে আমাদের মেইন স্কেল। এবার এই মেইন স্কেলের সাথে দেখো প্রাথমিক অবস্থায় এখানে কি আছে, ভার্নিয়ার স্কেল আছে। তাহলে ভার্নিয়ার স্কেলও কিন্তু এরকম ভাগ করা আছে। তাহলে ভার্নিয়ার স্কেলের 0 দাগ। তাহলে দেখো এবার ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরগুলো কিন্তু ছোট, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরগুলো এরকম ছোট, ডট ডট ডট, ঠিক আছে। তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরগুলো মূল স্কেলের ক্ষুদ্রতম ঘর থেকে ছোট হয়। তাহলে খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের মূল স্কেলের ক্ষুদ্রতম ঘর, এই যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর হচ্ছে আমাদের এতটুকু, এটা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর হচ্ছে আমাদের এতটুকু, এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘর। তাহলে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। তাহলে দেখো ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর ছোট, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর ছোট। কতটুকু ছোট, এই যে এতটুকু ছোট, এই যে এতটুকু ছোট। তাহলে যতটুকু ছোট, যতটুকু ছোট এই যে মানটা, এই মানটাকেই বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। এই যে যতটুকু ছোট এটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার ধ্রুবক। তাহলে মূল স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের থেকে ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ভাগ ছোট হয়, ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ভাগ ছোট হয়। কতটুকু ছোট হয়, এই যে এতটুকু ছোট। তাহলে এইটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক, এইটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এই যে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এই যে এতটুকু কতটুকু ছোট, এটা আমরা কিভাবে বের করতে পারি, তাহলে মূল স্কেলে ক্ষুদ্রতম এক ঘর, মূল স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের মান, এখান থেকে যদি ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের মান বিয়োগ করে দেই তাহলে কিন্তু এই যে কতটুকু ছোট আমরা পেয়ে যাব। তাহলে প্রধান স্কেল, এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, ক্ষুদ্রতম এক ভাগের মান মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, ক্ষুদ্রতম এক ভাগের মান। এটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলেই কিন্তু আমরা কি পাচ্ছি, তাহলেই আমরা কতটুকু ছোট সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান থেকে আমরা যদি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান বাদ দিই তাহলে কতটুকু ছোট সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। তো এটাকে আমরা চাইলে প্রতীক দিয়ে লিখতে পারি, এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, এটাকে আমরা এস দ্বারা দেখাতে পারি। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মানকে আমরা এস দ্বারা দেখাই, আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মানকে ধরো আমরা এক্স দ্বারা দেখাইলাম। তাহলে এইটাই কিন্তু আমাদের ভার্নিয়ার ধ্রুবকের সূত্র। তাহলে এই সূত্র দিয়ে কিন্তু আমরা অসংখ্য ম্যাথ করব, এই সূত্র দিয়ে কিন্তু আমরা অসংখ্য ম্যাথ করব। তাহলে প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের মান মাইনাস ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের মান বিয়োগ করে দিলে আমরা কি পাই, আমরা এইটা পাই যে প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের মানের থেকে ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের মান কতটুকু ছোট সেটা পেয়ে যায়। তাহলে যতটুকু ছোট এটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক, এটা আমাদের কি, এটাই আমাদের ভার্নিয়ার ধ্রুবক। তো চলো আমরা আরেকটু এইটা দেখে আসি আরেকটু। দেখো এই যে আমাদের স্লাইড ক্যালিপারসে, এই যে আমাদের স্লাইড ক্যালিপারসে এখানে তুমি যদি একটু খেয়াল করো, স্লাইড ক্যালিপারসের এখানে একটু যদি ডিভিশন আমি কমাই দেই, দেখো তো এই জায়গায় খেয়াল করো, এই যে উপরে এটা হচ্ছে মূল স্কেলের 0 দাগ, এটা কি আমাদের মূল স্কেলের 0 দাগ, এই যে মূল স্কেলের 0 দাগ। তাহলে এটা হচ্ছে আমাদের মূল স্কেলের 0 দাগ, আর নিচে কি ভার্নিয়ার স্কেল, এই যে ভার্নিয়ার স্কেল কিন্তু ভাগ করা আছে, তাহলে নিচেরটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল 0 দাগ। এবার খেয়াল করো এটা হচ্ছে মূল স্কেলের 1 মিলিমিটার, এই যে মূল স্কেলের 1 মিলিমিটার। এইটা দেখো ভার্নিয়ার, এই যে মূল স্কেলের এক ঘরের মান থেকে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান কিন্তু একটু ছোট। তাহলে যতটুকু ছোট, এই যে এতটুকু ছোট, এটাকেই আমরা বলতেছি ভার্নিয়ার ধ্রুবক। এটাকেই আমরা কি বলতেছি, এটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক, ভিসি। এই যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মানের থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান যতটুকু ছোট, এটাকে আমরা কি বলতেছি, ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট, যেটাকে আমরা ভিসি দ্বারা প্রকাশ করি। আচ্ছা এবার খেয়াল করো, আচ্ছা এবার এখানে খেয়াল করো আমাদের যে ভার্নিয়ার স্কেলটা আছে, এই ভার্নিয়ার স্কেলটা মোট কত ভাগে ভাগ করা, দেখো আমাদের ভার্নিয়ার স্কেল কিন্তু 10 ভাগে ভাগ করা, 10 ভাগে ভাগ করা। তাহলে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ, 9 ভাগ, 10 ভাগ। তাহলে আমাদের ভার্নিয়ার স্কেল মোট কত ভাগে ভাগ করা, 10 ভাগে ভাগ করা, মোট 10 ভাগে ভাগ করা। তাহলে ভার্নিয়ার স্কেলের দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, ভার্নিয়ার স্কেলের 10 ভাগ মূল স্কেলের কয় ভাগের সমান, 9 ভাগের সমান। মূল স্কেলে কয় ভাগের সমান, 9 ভাগের সমান। তার মানে হচ্ছে এই যে ভার্নিয়ার স্কেলের 10 ভাগের যে মান, ভার্নিয়ার স্কেলের 10 ভাগের যে মান সেটা মূল স্কেলের 9 ভাগের মানের সমান। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ভার্নিয়ার স্কেলের 10 ভাগের মান কত, তাহলে দেখো ভার্নিয়ার স্কেলের 10 ভাগের মান 9 মিলিমিটার, মানে মূল স্কেলের 9 ভাগের মানের সমান, মূল স্কেলের 9 ভাগের মানের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের এই যে 10 ভাগের মান মূল স্কেলের 9 ভাগের মানের সমান, মানে 9 মিলিমিটার। আবার যদি আমি ভার্নিয়ার স্কেলের ডিভিশন বাড়ায় দেই,
ধরো অন্য একটা স্কেল আছে, তো ভার্নিয়ার স্কেল তো সবসময় 10 ভাগে ভাগ করা থাকবে না, 20 ভাগে থাকতে পারে, 50 ভাগে থাকতে পারে। তাহলে ভার্নিয়ার স্কেলে ধরো ডিভিশন যদি আমি বাড়াই দেই, এই যে 20 যদি করি, তাহলে দেখো এই যে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের কত ভাগের সমান? দেখো তো মূল স্কেলে এই যে ঘরটা, তাহলে 2 এর আগের ঘর মানে 19 মিলিমিটার, 19 মিলিমিটার বা 1.9 সেন্টিমিটার, 1.9 সেন্টিমিটার। তাহলে এই যে ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। মূল স্কেলে 1 ঘরের মান 1 মিলিমিটার, এই যে মূল স্কেলের 1 ঘরের মান কত? 1 মিলিমিটার। তাহলে 19 ঘর মানে কত? 19 মিলিমিটারের সমান। আমি যদি ডিভিশন আরো বাড়ায় দিই, ধরো আমি ডিভিশন করলাম 25, তাহলে ডিভিশন দেখো ভার্নিয়ার স্কেল মোট এখন 25 ভাগে ভাগ করা। ভার্নিয়ার স্কেল মোট ভাগ সংখ্যা কত? 25। তাহলে ভার্নিয়ার স্কেলের 25 ভাগ মূল স্কেলের কত ভাগের সমান? দেখো মূল স্কেলে যে 2.4 সেন্টিমিটারের সমান, এই যে এটা হচ্ছে 2.5, তাহলে এটা কি 2.4 সেন্টিমিটারের সমান, মানে 24 ঘরের সমান, মানে 24 ঘরের সমান। দেখো এখান থেকে 24 ঘরের সমান, এই যে 10, এই যে 20 আর এই যে 4, 24 ঘরের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলে 25 ঘর, মূল স্কেলে কত ঘরের সমান? 24 ঘরের সমান। এবার দেখো এই যে মূল স্কেল, এই যে ভার্নিয়ার স্কেলে মোট যে ভাগ সংখ্যা, এটাকে আমরা n দ্বারা যদি দেখাই, মোট ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলে মোট ভাগ সংখ্যা হচ্ছে n। ভার্নিয়ার স্কেলে মোট ভাগ সংখ্যা কত? n। আর মূল স্কেলের, এই যে মূল স্কেলের যত ভাগের সমান, মূল স্কেলের যত ভাগের সমান, তাহলে দেখো ভার্নিয়ার স্কেলের n ভাগ সংখ্যা, এই যে 25 ভাগে ভাগ করা, তাহলে n এর মান 25। মূল স্কেলের যত ভাগের সমান, মূল স্কেলে কত ভাগের সমান? 24 ভাগের সমান। তাহলে মূল স্কেলের কত ভাগের সমান? ভার্নিয়ার স্কেলের 25 ভাগ 25 ভাগ 24 ভাগের সমান। তো আমি ধরে নিলাম এরকম, তো ধরো 25 ভাগে ভাগ করা থাকতে পারে, 30 ভাগে ভাগ করা থাকতে পারে, 10 ভাগে ভাগ করা থাকতে পারে। যখন 10 ভাগে ছিল তখন 9 ভাগের সমান, যখন 20 ভাগে ছিল তখন 19 ভাগের সমান। তাহলে আমি ধরে নিলাম মোট ভাগ সংখ্যা যদি n হয়, n এর মান 10 হতে পারে, 20 হতে পারে, 25 হতে পারে, 30 হতে পারে। তখন দেখো মূল স্কেলের যত ভাগের সমান থাকবে, মূল স্কেলের 9 ভাগের হতে পারে, 19 ভাগের হতে পারে, 24 ভাগের হতে পারে, 29 ভাগের হতে পারে। তাহলে মূল স্কেলের যত ভাগের সমান হবে সেটাকে আমরা m দ্বারা দেখাইলাম। সেটাকে কি দ্বারা দেখাইলাম? m দ্বারা দেখাইলাম। তাহলে ভার্নিয়ার স্কেলে মোট ভাগ সংখ্যা মূল স্কেলে কত ভাগের সমান? m ভাগের সমান বা m ঘরের সমান। ভার্নিয়ার স্কেলে মোট ভাগ সংখ্যা n, মূল স্কেলে কত ভাগের সমান? m ভাগের সমান, মূল স্কেলের m ভাগের সমান। এই বিষয়টা একটু মাথায় রাখো, এই বিষয়টা একটু মাথায় রাখো যে মূল স্কেলের m ভাগের সমান। তাহলে মূল স্কেলের যদি দেখো m ভাগের যদি সমান হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এই যে ভার্নিয়ার স্কেলের n ভাগের মান মূল স্কেল বা প্রধান স্কেলের কত ভাগের মান? প্রধান স্কেলের m ভাগের মান, ভালো করে এখানে খেয়াল করো। তাহলে ভার্নিয়ার স্কেলের n ভাগের মান ইজ ইকুয়াল টু প্রধান স্কেলের m ভাগের মান। আমরা ধরে নিছি যে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা n, তো এটা প্রধান স্কেলে কত ভাগের মানের সমান? m ভাগের মানের সমান, প্রধান স্কেলের m ভাগের মানের সমান। এবার দেখো এখান থেকে আমরা এটা লিখতে পারি, তাহলে প্রধান স্কেলের m ভাগের মান, প্রধান স্কেলে 1 ভাগের মানকে আমরা কি দ্বারা দেখাই? s দ্বারা দেখাই। প্রধান স্কেলে 1 ভাগের মান, তাহলে আমি যদি তোমাকে বলি যে প্রধান স্কেলের 1 ভাগের মান তো s, তাহলে প্রধান স্কেলের m ভাগের মান কত? ক্ষুদ্রতম m ভাগের মান কত? তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম n ভাগের মান প্রধান স্কেলের ক্ষুদ্রতম m ভাগের মানের সমান। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম যে m ভাগ, এর মানটা কত? 19 ভাগ হলে 19 মিলিমিটার হতো, 9 ভাগ হলে 9 মিলিমিটার হতো, 24 ভাগ হলে 24 মিলিমিটার হতো। তাহলে m ভাগ কত হবে? তাহলে m ইন্টু s। 1 ভাগের মানকে তো আমরা s দ্বারা দেখাই, ক্ষুদ্রতম 1 ভাগের মানকে কি দ্বারা দেখাই? s দ্বারা দেখাই। তাহলে m ভাগের মান কত হবে? m ইন্টু s। m ভাগের মান, 1 ভাগের মান s, তাহলে m ভাগের মান কত? m ইন্টু s। তাহলে আমরা দেখো প্রধান স্কেলের m ভাগের মানকে কি লিখতে পারি? m ইন্টু s। s কি? ক্ষুদ্রতম 1 ভাগের মান। তাহলে m ভাগের মান কত? s ইন্টু m, s ইন্টু m। আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে আমরা কি পাইলাম? ভার্নিয়ার স্কেলের n ভাগের মান ms। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান কত? তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান, ক্ষুদ্রতম 1 ভাগের যে মান, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মানকে আমরা কি দ্বারা দেখাই? x দ্বারা দেখাই। একটু আগে আমরা বললাম যেটাকে আমরা x দ্বারা দেখাই। তাহলে x সমান সমান কত হবে? ms ডিভাইডেড বাই n, ঐকিক নিয়ম। ভার্নিয়ার স্কেলের n ভাগের মান ms, s কি? ক্ষুদ্রতম 1 ভাগের মান। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান কত? ms ডিভাইডেড বাই n, ঐকিক নিয়ম। n ভাগের মান ms, 1 ভাগের মান ms ডিভাইডেড বাই n। আচ্ছা, এবার আসো আমরা একটু আগে সূত্র শিখছি যে আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক VC, এই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট VC s মাইনাস x। আচ্ছা, তাহলে s এর জায়গায় s রাখলাম, x এর জায়গায় কি বসাবো? এই যে ms ডিভাইডেড বাই n। আচ্ছা, এখান থেকে s কমন নাও, 1 মাইনাস m n।
এখানে যদি তুমি লসাগু করো তাহলে এস, দেখো এন হচ্ছে লসাগু, তাহলে এন মাইনাস এম। এবার এন দেখো নিচে আছে, এনটাকে যদি বাইরে নিয়ে আসো তাহলে এস বাই এন, এন মাইনাস এম। তাহলে এইটা হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবকের কিন্তু আরেকটা সূত্র। এইটা আমাদের ভার্নিয়ার ধ্রুবকের আরেকটাই সূত্র। আমি জানি তোমরা অনেকেই অবাক হচ্ছ যে স্যার আমরা তো এই যে ভার্নিয়ার ধ্রুবক ইজ ইকুয়াল টু এস ভাগ এন পরে আসছি, এন মাইনাস এম কই থেকে আসলো, এন মাইনাস এম কই থেকে আসলো? দেখো এই এন এর পরিচয়টাকে আমরা কি বলছিলাম, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে এই এন, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, মোট ভাগ সংখ্যা। আর এম এর পরিচয় কি বলছিলাম, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, এই যে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা অর্থাৎ এন, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা মূল স্কেলের যত ভাগের সমান, মোট ভাগ সংখ্যা মূল স্কেলের যত ভাগের সমান, মূল স্কেলের যত ভাগের সমান, যত ভাগের সমান। এটা হচ্ছে এম এর পরিচয়, মূল স্কেলে কত ভাগের সমান, এটা হচ্ছে এম এর পরিচয়। এবার দেখো আমাদের এখন যে স্লাইড ক্যালিপার্স গুলো বা আধুনিক যে স্লাইড ক্যালিপার্স গুলো বা সাধারণত স্লাইড ক্যালিপার্স গুলোতে যা হয়ে থাকে সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ, এই যে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান, মূল স্কেলের 19 ভাগের সমান হয়। তাহলে এইটা হচ্ছে এন এর মান, এইটা কি এম এর মান। তাহলে এখানে যদি তুমি বসাই দাও 20 আর 19 বিয়োগ করে কত হয় 1, তাহলে আমাদের সূত্র কি থাকলো, ভিসি ইজ ইকুয়াল টু এস ভাগ এন, ভিসি ইজ ইকুয়াল টু এস ভাগ এন। অথবা এরকম হয় যে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ মূল স্কেলের কত ভাগের সমান, 9 ভাগের সমান, মূল স্কেলের 9 ভাগের সমান। তাহলে এন এর মান 10, এই যে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 10 বসাই দাও, মান 1, তাহলে ভিসি ইজ ইকুয়াল টু এস ভাগ এন। অথবা এরকম হতে পারে 50 ভাগ 49 ভাগের সমান। তাহলে তুমি যদি এখানে বসায় দাও এই যে এন মাইনাস এম, এই অংশটুকু এই বিয়োগফলটা 1 হয়ে যাবে। তাহলে বিয়োগফল 1 হয়ে গেলে তুমি যে সূত্রটা জানো সেটার সাথে কিন্তু তুমি পরিচিত হয়ে গেলা যে ভিসি ইজ ইকুয়াল টু এস ভাগ এন, কারণ এই অংশটুকুর মান কি হচ্ছে 1 হয়ে যাচ্ছে, এই অংশটুকুর মান 1 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু এই যে কিন্তু আছে একটা, কিন্তু কি, যদি তোমাকে বলে এই যে 20 ভাগ 18 ভাগের সমান, 18 ভাগের সমান, তখন কিন্তু তুমি এই যে ভিসি ইজ ইকুয়াল টু এস ভাগ এন শুধু যদি এই সূত্র ব্যবহার করো বা তুমি যদি শুধু এই সূত্র জানো তখন কিন্তু আর ভার্নিয়ার ধ্রুবক বের হবে না, ঠিকঠাক মতো বের করতে পারবে না। কেন? এবার দেখো এই যে এন এর মান 20, এম এর মান 18, তাহলে বিয়োগফল 2, তাহলে তুমি যদি এই যে এন মাইনাস এম এই টার্মটাকে যদি কনসিডার না করো তাহলে এস ভাগ এন যদি সরাসরি বসায় দাও তাহলে তোমার ভার্নিয়ার ধ্রুবক বের হবে না, উত্তর ভুল, তোমার উত্তর ভুল। যদি তোমাকে এইভাবে বলা থাকে যে 10 ভাগ 8 ভাগের সমান, 8 ভাগের সমান, 10 ভাগ 8 ভাগের সমান, তুমি যদি এন মাইনাস এম কে বিবেচনা না করো শুধু এস ভাগ এন বসাও তাহলে তোমার ভার্নিয়ার ধ্রুবক বের হবে না, তুমি ভুল উত্তর বের করবা। ঠিক আছে, তাহলে আমরা এই যে মূল সূত্র কিন্তু আমাদের এইটা, আমরা এটা মনে রাখবো, এইটা মনে রাখবো। যদিও এইটা খুবই কম আসে এখন, ঠিক আছে, আমাদের এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষার প্রশ্নে কিন্তু এগুলো থাকে, মাঝে মাঝেই কিন্তু এই জিনিসটা থাকে যে 20 ভাগ 18 ভাগের সমান, 10 ভাগ 8 ভাগের সমান বা 50 ভাগ 48 ভাগের সমান। বিভিন্ন স্কুলের পরীক্ষাগুলো তো এগুলো থাকে, তো বোর্ডের পরীক্ষায় কিন্তু চলেও আসতে পারে। তাহলে মূল জিনিস কিন্তু আমাদের এইটা, যখন এইভাবে বলা থাকবে 20 ভাগ 18 ভাগ 10 ভাগ 8 ভাগের সমান, তখন কিন্তু তুমি যেটা জানো এস ভাগ এন, শুধু এটা দিয়ে কিন্তু হবে না, শুধু এটা দিয়ে করতে পারবে না। তাহলে তুমি কিন্তু এইটাই মনে রাখবা। তাহলে আমাদের এন মাইনাস এম এর মান সাধারণত কি থাকে, সাধারণত এই যে এন মাইনাস এম এর মানটা 1 থাকে, এই যে এই কেসগুলো থাকে সাধারণত। এই জন্য আমরা ভিসি ইজ ইকুয়াল টু এস ভাগ এন পড়ি, ভিসি ইজ ইকুয়াল টু কি পড়ি, এস ভাগ এন পড়ি। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। তাহলে ভার্নিয়ার ধ্রুবকের আমরা সূত্র কয়টা পাইলাম, দুইটা সূত্র। একটা কি, যে ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইজ ইকুয়াল টু এস মাইনাস এক্স, এস কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান, এক্স কি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান। আর একটা কি পাইলাম আমরা, ভার্নিয়ার ধ্রুবক ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন। এস কি, এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান, এন কি ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, এন ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, এম কি, এম হচ্ছে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, অর্থাৎ এন, এই যে এন, এনটা প্রধান স্কেল বা মূল স্কেলের কত ভাগের সমান, মূল স্কেলের কত ভাগের সমান সেই ভাগটা হচ্ছে এম, সেই ভাগ নাম্বারটা হচ্ছে এম। যদি মূল স্কেলের ভার্নিয়ার স্কেলের 20 ভাগ 19 ভাগের সমান হয় তাহলে 19 হচ্ছে আমাদের 19 হবে তখন এম এর মান। আশা করি সবাই ক্লিয়ার, আশা করি তোমরা এইটুকু সবাই ক্লিয়ার হয়েছে। এবার চলো, এবার আমরা দেখি যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে এই যে কোনো বস্তুর দৈর্ঘ্য বা প্রস্থ বা ব্যাস বা গভীরতা এই যে আমরা নির্ণয় করব, এগুলো আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বস্তুর পার্ট নির্ণয়, আমরা বলতেছি পার্ট, যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পার্ট নির্ণয়, ক্যালিপার্সের সাহায্যে
সাহায্যে পার্ট নির্ণয়, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পার্ট নির্ণয়। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাস এগুলো নির্ণয়। ঠিক আছে, কিভাবে আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে নির্ণয় করতে পারি যে এই যে পার্ট মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা পার্ট বলতেছি। তাহলে দেখো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা সবাই জানি যে স্লাইড ক্যালিপার্সে কি আছে, প্রধান স্কেল আছে আর ভার্নিয়ার স্কেল আছে। তাহলে প্রধান স্কেল যেটা পরিমাপ করতে পারে সেটা প্রধান স্কেল পরিমাপ করবে, যেটুকু পারে না সেটা ভার্নিয়ার স্কেল পরিমাপ করবে। তো এই পরিমাপ করার জন্য আমাদের সূত্র কি, তাহলে পার্ট মিটার স্কেল যেটা পরিমাপ করে বা প্রধান স্কেল যেটা পরিমাপ করে তাহলে সেটা সে করবে। তাহলে প্রধান স্কেল পার্ট বা মূল স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট প্লাস প্রধান স্কেল যেটা পারতেছে না, মিটার স্কেল যেটা পারতেছে না অর্থাৎ মিলিমিটারের ভগ্নাংশ, সেটাকে পরিমাপ করে ভার্নিয়ার স্কেল। তো ভার্নিয়ার স্কেল যেটা পরিমাপ করে সেটা আমরা বের করি এই যে ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন ইনটু ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার সমপাতন ইনটু ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার সমপাতন ইনটু ভার্নিয়ার ধ্রুবক। এবার দেখো যদি আমাদের যন্ত্রে কোনো ত্রুটি থাকে, যন্ত্রের যদি কোনো সমস্যা থাকে, এই ত্রুটিগুলো নিয়ে আমরা পড়াশোনা করব নেক্সট ক্লাসে। যদি কোনো ত্রুটি থাকে তাহলে কি করতে হবে, এই যে ত্রুটি এটা আমরা বিয়োগ করে দিব। তাহলে এই যে মাইনাস প্লাস মাইনাস যান্ত্রিক ত্রুটি, এই যান্ত্রিক ত্রুটি নিয়ে আমরা পড়াশোনা করব। তাহলে যান্ত্রিক ত্রুটি, যান্ত্রিক ত্রুটি ধনাত্মক যান্ত্রিক ত্রুটিও থাকতে পারে, ঋণাত্মক যান্ত্রিক ত্রুটিও থাকতে পারে। তাহলে ত্রুটি থাকলে আমরা এটা ক্যালকুলেশন করব। তবে সাধারণত আমাদের যান্ত্রিক ত্রুটির হিসাব নিকাশ আসে না, যান্ত্রিক ত্রুটি শূন্য ধরলে আমাদের কিন্তু সূত্র এইটাই থেকে যায়। আচ্ছা, এবার এই যে পার্ট বা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাস যে আমরা নির্ণয় করব, তাহলে নির্ণয় করার জন্য এইটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এই যে দৈর্ঘ্য নির্ণয় করি বা প্রস্থ নির্ণয় করি বা উচ্চতা নির্ণয় করি বা ব্যাস নির্ণয় করি না কেন, তাহলে এই যে প্রধান স্কেল পার্ট বা মূল স্কেল পার্টকে যেটা মিটার স্কেল পরিমাপ করে দিচ্ছে এটাকে আমরা এম দ্বারা দেখাই, মেইন স্কেল পার্ট। ঠিক আছে, এরপরে প্লাস ভার্নিয়ার সমপাতনকে আমরা ভি দ্বারা দেখাই ইনটু ভার্নিয়ার ধ্রুবক, এই যে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভিসি মাইনাস এই যে প্লাস মাইনাস যান্ত্রিক ত্রুটিকে আমরা ই দ্বারা দেখাই। তাহলে এইটা হচ্ছে আমাদের মূল সূত্র। তো বেশিরভাগ ক্ষেত্রে এই যে প্রশ্নগুলো আমাদের আসে যান্ত্রিক ত্রুটির কথা বলা থাকে না, তার মানে ইর মান জিরো, ইর মান জিরো হলে এইটা কিন্তু আমাদের সূত্র। তাহলে পার্ট সমান সমান সেটা দৈর্ঘ্য হোক, প্রস্থ হোক, উচ্চতা হোক বা ব্যাস হোক, প্রধান স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার সমপাতন ইনটু ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক। তো এই যে ভার্নিয়ার ধ্রুবক, এই ভার্নিয়ার ধ্রুবক নিয়ে কিন্তু আমরা পড়াশোনা করলাম, ভার্নিয়ার ধ্রুবক নিয়ে কিন্তু আমরা পড়াশোনা করছি যে ভার্নিয়ার ধ্রুবক আসলে কি জিনিস এটা আমরা জানছি। যান্ত্রিক ত্রুটি আমরা নেক্সট ক্লাসে শিখবো। এবার দেখো এই যে প্রধান স্কেল পার্ট আর ভার্নিয়ার সমপাতন আসলে কি, প্রধান স্কেল পার্ট আর ভার্নিয়ার সমপাতন বলতে আসলে আমরা কি বুঝি। তাহলে দেখো এই যে প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট আসলে কি বোঝায় আমাদেরকে, কোনটা প্রধান স্কেল পার্ট হবে, কোনটা প্রধান স্কেল পার্ট হবে, এম, কোনটাকে আমরা প্রধান স্কেল পার্ট বলবো। দেখো প্রধান স্কেল পার্ট কোনো একটা বস্তু যখন আমরা পরিমাপ করব, অর্থাৎ ওই যে স্লাইড ক্যালিপার্সে দুই চোয়ালের মাঝখানে, স্লাইড ক্যালিপার্সের যে চোয়াল, এই দুই চোয়ালের মাঝখানে আমরা যখন বস্তুকে সেট করব, অ্যাটাচ করব, ঠিক আছে, ধরো আমরা কোনো একটা বস্তুর এই কলমের দৈর্ঘ্য পরিমাপ করতেছি, তাহলে কি করতে হবে, স্লাইড ক্যালিপার্সে দুই চোয়ালের মাঝখানে এই কলমটাকে দৈর্ঘ্য বরাবর কি করতে হবে, সেট করতে হবে, অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে ভার্নিয়ার স্কেলের যে শূন্য দাগ, আমাদের দুইটা স্কেল, একটা হচ্ছে মূল স্কেল, একটা ভার্নিয়ার স্কেল, তো দুইটারই আলাদা আলাদা দুইটা শূন্য দাগ আছে। ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের যে দাগকে অতিক্রম করে চলে যাবে, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের যে দাগকে অতিক্রম করে চলে যায় সেই দাগের যে মান, অর্থাৎ আমরা এই যে পরিমাপের ক্ষেত্রে কোনো ভৌত রাশি পরিমাপ করার ক্ষেত্রে এই যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ, কোনো বস্তু পরিমাপ করার ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেল বা প্রধান স্কেলের মূল স্কেলের যে দাগকে অতিক্রম করে চলে যায়, যে দাগকে অতিক্রম করে চলে যায়, সেই দাগের মানকে আমরা কি বলি, সেই দাগের মানকে প্রধান স্কেল পার্ট বলে, সেই দাগের মানকে কি বলে, প্রধান স্কেল পার্ট বলে। এই দাগের মানটাকে আমরা প্রধান স্কেল পার্ট বলি। কোন একটা বস্তু পরিমাপের ক্ষেত্রে, ধরো দৈর্ঘ্য পরিমাপ করতেছো, প্রস্থ পরিমাপ করতেছো, পরিমাপের ক্ষেত্রে বস্তুকে দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর তুমি অ্যাটাচ করছো, অ্যাটাচ করার পর ভার্নিয়ার স্কেলটা তো সরে যাবে, বস্তুকে অ্যাটাচ করার পর ভার্নিয়ার স্কেলটা সরে গেলে মূল স্কেলের যে দাগকে অতিক্রম করে চলে যাবে। তো ব্যাপারটা কেমন হয়, ব্যাপারটা দেখো এরকম। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন স্কেল, তাহলে মেইন স্কেলে ধরো শূন্য দাগ, তাহলে আমাদের মেইন স্কেলটা এরকম স্কেলিং করা দাগ কাটা থাকে, মেইন স্কেল এরকম আমাদের দাগ কাটা আছে, এটা হচ্ছে 1, এরপর আরো ধরো এরকম দাগ কাটা আছে এরকম, এটা হচ্ছে আমাদের 2। এবার ভার্নিয়ার স্কেলটা দেখো, যখন আমরা বস্তু পরিমাপ করি না প্রাথমিক অবস্থায় ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ কোথায় থাকে, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ এই যে মূল স্কেলের শূন্য দাগ বরাবর থাকে
প্রাথমিক অবস্থায় যদি কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি না থাকে, আমরা যান্ত্রিক ত্রুটি বিবেচনা করতেছি না। তাহলে এই যে মূল স্কেলের শূন্য দাগ, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ একই রেখা বরাবর থাকে, এরপর ভার্নিয়ার স্কেল কিন্তু আরো ভাগ করা আছে। এবার যদি এরকম হয় বস্তু পরিমাপের ক্ষেত্রে, অর্থাৎ দুই চোয়ালের মাঝখানে যখন আমরা বস্তু নিয়ে আসবো, বস্তু যখন এখানে অ্যাটাচ করব, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ কিন্তু এইদিকে সরে যাবে। তাহলে ধরো এইখানে আমরা একটা বস্তু অ্যাটাচ করে দিছি দুই চোয়ালের মাঝখানে, এই যে দুই চোয়ালের মাঝখানে একটা বস্তু অ্যাটাচ করা আছে, বস্তু অ্যাটাচ করার পর ভার্নিয়ার স্কেলটা ডানে সরে যাবে। তাহলে ভার্নিয়ার স্কেল ডানে সরে শূন্য দাগটা ধরো এই জায়গায় আসে, এই জায়গায় আসে। তাহলে দেখো তো এই শূন্য দাগ মূল স্কেলের, এই যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের কোন দাগকে অতিক্রম করে চলে গেছে? তাহলে দেখো মূল স্কেলের এই দাগটাকে অতিক্রম করে চলে গেছে। এখন এই দাগের মানটা কত? দেখো এই দাগের মানটা কত? এটা 1 মিলিমিটার, এটা 2, এটা 3, 4, 5, 6, এই দাগের মানটা হচ্ছে 6 মিলিমিটার। তাহলে আমরা বলবো এই যে প্রধান স্কেল পার্ট এম এর ভ্যালু হচ্ছে 6 মিলিমিটার, বা সেন্টিমিটারে যদি আমরা বলি, সেন্টিমিটারে আমরা বললে এটা হবে 0.6 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে প্রধান স্কেল পার্ট। কোনো একটা বস্তুকে আমরা যখন কি করব, স্লাইড ক্যালিপার্সের দুই চোয়ালের মাঝখানে যখন অ্যাটাচ করে দিব, তাহলে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের যে দাগকে অতিক্রম করে চলে যাবে, সেই দাগের মানকে, সেই দাগের তো একটা মান আছে, সেই দাগের মানকেই আমরা কি বলবো? প্রধান স্কেল পার্ট। এবার তুমি খেয়াল করো, কিছু কিছু ক্ষেত্রে তোমার এরকম হতে পারে, বিশেষ করে তুমি যখন প্র্যাকটিক্যাল করতে যাবা এরকম কিন্তু হতে পারে। ধরো এইটা হচ্ছে আমাদের প্রধান স্কেল, এইটা আমাদের এই যে প্রধান স্কেল 1। এখন তুমি বস্তুকে অ্যাটাচ করছো, বস্তুকে অ্যাটাচ করার পর দেখা গেল এই রকম হয়েছে, বস্তুকে অ্যাটাচ করার পর দেখা গেল ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ একদম মিলে গেছে। ঠিক আছে, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের সাথে কি হয়েছে? একদম মিলে গেছে। ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের সাথে কি হয়েছে? মিলে গেছে। তাহলে যে দাগের সাথে মিলে যাবে, এই যে দাগের সাথে মিলে যাবে সেটাই হবে আমাদের প্রধান স্কেল পার্ট। তাহলে দেখো এইখানে আমরা এই যে এই দাগের সাথে ধরো মিলে গেছে, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের এই দাগটার সাথে মিলে গেছে। তাহলে এই দাগের মান কত? এই দাগের মান 5 মিলিমিটার। এই যে 1, 2, 3, 4, 5, তাহলে প্রধান স্কেল পার্ট হবে 5 মিলিমিটার। মাঝে মাঝে কিন্তু এরকম হতে পারে, বিশেষ করে প্র্যাকটিক্যালে যখন তুমি করতে যাবা, তোমার কিন্তু ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ কখনো কখনো তুমি দেখবা যে প্রধান স্কেলের সাথে মিলে গেছে, প্রধান স্কেলের একটা দাগের সাথে মিলে গেছে। তখন কি করবা তুমি? যে দাগের সাথে মিলে যাবে, যে দাগের সাথে মিলে যাবে সেটাই হবে তোমার প্রধান স্কেল পার্ট। যে দাগের সাথে মিলে যাবে সেটাই হবে তখন তোমার প্রধান স্কেল পার্ট। আশা করি তুমি বুঝতে পারছো। আশা করি প্রধান স্কেল পার্ট কিভাবে ক্যালকুলেশন করতে হয়, কিভাবে ব্যবহারিকে নির্ণয় করতে হয় তুমি বুঝতে পারছো। তাহলে দেখো এই যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ, বস্তু পরিমাপের ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেল বা প্রধান স্কেলে যে দাগকে অতিক্রম করে চলে যায় সেটাকেই আমরা কি বলি? সেটাকেই আমরা বলি হচ্ছে প্রধান স্কেল পার্ট। কিছু কিছু ক্ষেত্রে এরকম হতে পারে, যখন প্র্যাকটিক্যাল করতে যাবা সেই কেসে এরকম হতে পারে যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের দাগের সাথে মিলে গেছে, তাহলে ওইটাই হবে তখন প্রধান স্কেল পার্ট। ওইটাই হবে তখন কি? প্রধান স্কেল পার্ট। যে দাগের সাথে মিলে যাবে এটাই হবে প্রধান স্কেল পার্ট। এবার আমরা যদি ভার্নিয়ার সমপাতন কি আমরা যদি একটু জানতে চাই, যে ভার্নিয়ার সমপাতন, এই যে ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন, তাহলে ভার্নিয়ার সমপাতন যেটাকে আমরা ভি দ্বারা দেখাই, তাহলে ভার্নিয়ার সমপাতন কি? এই যে কোনো একটা বস্তু যখন তুমি অ্যাটাচ করবা, বস্তু যখন পরিমাপ করবা, ধরো তার দৈর্ঘ্য পরিমাপ করবা, প্রস্থ পরিমাপ করো, যাই পরিমাপ করো না কেন, অ্যাটাচ করার পর দেখো এমনি থেকে প্রাথমিক অবস্থায় যদি ত্রুটি না থাকে, তাহলে মূল স্কেলের শূন্য দাগ আর ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মিলে থাকে, একই রেখা বরাবর থাকে। কিন্তু বস্তু অ্যাটাচ করার পর ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ তো আর মিলে থাকে না, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ অতিক্রম করে চলে যায়, একটা দাগকে অতিক্রম করে চলে যায়, মিলে তো আর থাকে না। প্রাথমিক অবস্থায় শূন্য দাগ মিলে থাকে যদি ত্রুটি না থাকে, কিন্তু বস্তু পরিমাপ করার ক্ষেত্রে তো মিলে থাকে না। আচ্ছা, তখন এই যে ভার্নিয়ার স্কেলের যত নাম্বার দাগ, ভার্নিয়ার স্কেলের যত নাম্বার দাগ, ভার্নিয়ার স্কেলের যত নম্বর দাগ প্রধান স্কেলের যে কোনো দাগের সাথে মিলে থাকে, প্রধান স্কেলের যে কোনো দাগ, প্রধান স্কেলের কোন দাগের সাথে মিলে আছে এটা আমার দেখার দরকার নাই। তাহলে ভার্নিয়ার স্কেলে যত নাম্বার দাগ প্রধান স্কেলের দাগের সাথে মিলে যায়, দাগের সাথে মিলে যায়, যে কোনো দাগের সাথে মিলে যায়। ভার্নিয়ার স্কেলের সেই দাগ নাম্বারকে, ভার্নিয়ার স্কেলের সেই দাগ নাম্বারকে, তাহলে ভার্নিয়ার স্কেলের সেই দাগ নাম্বারকে ভার্নিয়ার সমপাতন বলে। দাগ নাম্বারকে ভার্নিয়ার সমপাতন বলে, দাগ নম্বরকে ভার্নিয়ার সমপাতন বলে, ভার্নিয়ার সমপাতন বলে। তাহলে কোনো একটা বস্তুর আমরা দৈর্ঘ্য পরিমাপ করতেছি বা প্রস্থ পরিমাপ করতেছি বা উচ্চতা পরিমাপ করতেছি, বস্তুকে অ্যাটাচ করা আছে দুই চোয়ালের মাঝখানে, এবার শূন্য দাগ তো আর মিলে নাই, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ তো আর মূল স্কেলের সাথে মিলে নাই, তাহলে কোন দাগটা মিলে আছে খুঁজে বের করতে হবে। এবার ভার্নিয়ার স্কেলের কোন দাগটা এবার মিলে আছে, ভার্নিয়ার স্কেলের এবার যত নাম্বার দাগটা মিলে আছে সেই দাগ নাম্বারটাই হবে
তোমার ভার্নিয়ার স্কেলের সেই দাগ নাম্বারটাই হবে ভার্নিয়ার সমাপতন। প্রধান স্কেলের কত নাম্বার দাগের সাথে মিলছে এটা দেখার দরকার নাই, তুমি শুধু দেখবা ভার্নিয়ার স্কেলের যে দাগগুলো আছে, ভার্নিয়ার স্কেলের যে দাগগুলো কোন দাগটা মিলছে প্রধান স্কেলের যে কোনো একটা দাগের সাথে, কোন দাগটা মিলছে, যেই দাগটা মিলবে সেই দাগ নাম্বার, সেই দাগ নাম্বারটাকে যদি 9 নাম্বার দাগ মিলে তাহলে ভার্নিয়ার সমাপতন 9, যদি 10 নাম্বার দাগ মিলে ভার্নিয়ার সমাপতন 10, যদি 15 নাম্বার দাগ মিলে ভার্নিয়ার সমাপতন হচ্ছে 15। তো আমরা দেখো এই যে প্রাথমিক অবস্থায় এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল, এইটা হচ্ছে আমাদের প্রধান স্কেল, এই যে 1, এইটা ধরো আমাদের প্রধান স্কেল, প্রাথমিক অবস্থায় প্রধান স্কেল ধরো এটা 2। এবার প্রাথমিক অবস্থায় দেখো এই রকম কিন্তু থাকে, এইভাবে ধরো ভার্নিয়ার স্কেল এরকম দাগ কাটা আছে। আচ্ছা, প্রাথমিক অবস্থায় এরকম যদি কোনো ত্রুটি না থাকে, এখন যখন বস্তু অ্যাটাচ করবা তখন এটা কিন্তু ডানে সরে যাবে। তাহলে ডানে সরে গেল, ধরো ডানে সরে গেছে, এই যে এখানে আসছে, ডানে সরে যাওয়ার পর ধরো এই জায়গাটায় আমাদের আসছে, এই জায়গাটা আসছে, ডানে সরে যাওয়ার পর এখানে আসছে, এখানে তুমি একটা বস্তু অ্যাটাচ করার পরের ঘটনা এটা, বস্তু অ্যাটাচ করার পরের ঘটনা এটা। তাহলে দুই চোয়ালের মাঝখানে বস্তু অ্যাটাচ করার পরে এই ঘটনা ঘটছে। এবার তুমি খুঁজবা এই যে ভার্নিয়ার স্কেলের যে দাগগুলো আছে, এই দাগগুলোর মধ্যে শূন্য দাগ তো এখন মিলে নাই, শূন্য দাগ কি এখন মিলে আছে? তাহলে এখন কোন দাগটা মিলে আছে, এখন কোন দাগটা মিলে আছে? যত নাম্বার দাগ মিলে আছে, ধরো এখানে এই যে 1 নাম্বার দাগ মিলে আছে, ভার্নিয়ার স্কেলের যে 1 নাম্বার দাগ, এটা ভার্নিয়ার স্কেলের 1 নাম্বার দাগ মিলে আছে। তাহলে এই যে 1, এই 1 হচ্ছে ভার্নিয়ার সমাপতন, এই 1 হবে কি ভার্নিয়ার সমাপতন। অন্য কোনো দাগও মিলতে পারে, 10 নাম্বার দাগ মিলতে পারে, 11 নাম্বার দাগ মিলতে পারে, 17 নাম্বার দাগ মিলতে পারে। যদি ভার্নিয়ার স্কেল 20 ভাগে ভাগ করা থাকে, যদি 10 ভাগে ভাগ করা থাকে তাহলে 7 নাম্বার মিলতে পারে, 5 নাম্বার মিলতে পারে, 3 নাম্বার মিলতে পারে। এইভাবে যত নাম্বার দাগটা মিলবে, ভার্নিয়ার স্কেলের যত নাম্বার দাগটা মিলবে সেটাকে আমরা কি বলতেছি? ভার্নিয়ার সমাপতন। এবার ওই যে আমরা দেখলাম যে প্র্যাকটিক্যাল কেসে কিছু কিছু ক্ষেত্রে তো এরকম ঘটনা ঘটে, কিছু কিছু কেসে তো এরকম ঘটনা ঘটে, কিছু কিছু কেসে কি ঘটে, প্র্যাকটিক্যাল করার ক্ষেত্রে কিছু কিছু কেসে এরকম ঘটনা ঘটবে যে শূন্য দাগটাই গিয়ে মিলে যাবে, শূন্য দাগটাই কি হবে মিলে যাবে। তখন কি হয়, তখন প্রধান স্কেল পার্ট তো এই যে যার সাথে মিলে গেছে, এই যে যার যত নাম্বার প্রধান স্কেলে যত নাম্বার দাগের সাথে মিলে গেছে তার মানটাই কি হয় প্রধান স্কেল পার্ট, এই যে 4 মিলিমিটার। তখন ভার্নিয়ার সমাপতন কত? শূন্য দাগটাই মিলে আছে, তখন অন্য কোনো দাগের মিল পাবা না তুমি, তখন ভার্নিয়ার সমাপতন 0, ভার্নিয়ার সমাপতন 0, ভার্নিয়ার সমাপতন হচ্ছে 0। তো এইরকম কেস আসলে কখন হয়? এরকম কেস তখনই হয় যখন একটা বস্তুর দৈর্ঘ্য এক্স্যাক্ট এরকম কাটা থাকে, ধরো 5 মিলিমিটার, 10 মিলিমিটার, এক্স্যাক্ট 10 মিলিমিটার। তাহলে ওইটা মিটার স্কেল দ্বারাই পরিমাপ করতে পারতেছে, ওটা মিলিমিটারের ভগ্নাংশ নাই, তাহলে মিটার স্কেলে ওটাকে পরিমাপ করে দিতেছে তোমার। ভার্নিয়ার স্কেলের ওটা পরিমাপ করার জন্য দরকার নাই, ভার্নিয়ার স্কেলটা লাগে না, ওটা মিলিমিটারের ভগ্নাংশই নাই, ওর দৈর্ঘ্যে মিলিমিটারের কোনো ভগ্নাংশ নাই। সেরকম কেসে কিন্তু তোমার এরকম ঘটনা ঘটতে পারে, সেরকম কেসে কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে। এবার চলো এটা আমরা আরেকটু প্র্যাকটিক্যালি ভালো মতো দেখে আসি, এটা আমরা আরেকটু প্র্যাকটিক্যালি ভালো মতো দেখি যে আসলে দেখো। তাহলে এইটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। তাহলে এই ভার্নিয়ার স্কেলে আমাদের দেখো এই যে ভার্নিয়ার স্কেল হচ্ছে এটা আমাদের, এটা মিটার স্কেল। তাহলে স্লাইড ক্যালিপার্সের আমাদের ভার্নিয়ার স্কেলটা 10 ভাগে ভাগ করা, কয় ভাগে ভাগ করা? 10 ভাগে ভাগ করা। এবার এটা দ্বারা আমরা কি করব, একটা বস্তু পরিমাপ করতে চাই, একটা বস্তু আমরা পরিমাপ করব। তাহলে এখান থেকে ধরো আমরা একটা বস্তু নেই, এখান থেকে আমরা একটা বস্তু নিয়ে আসি, তাহলে এই হচ্ছে আমাদের বস্তু, এই বস্তুটার আমরা দৈর্ঘ্য মাপতে চাই, এই বস্তুটার আমরা কি মাপবো? বস্তুটার আমরা দৈর্ঘ্য মাপবো। তাহলে এই বস্তুটাকে এই যে দুই চোয়ালের মাঝখানে আমরা সেট করে দিই, অ্যাটাচ করে দিই। তাহলে এই যে দুই চোয়ালের মাঝখানে অ্যাটাচ করে দিলাম, এই বস্তুটাকে আমরা দুই চোয়ালের মাঝখানে অ্যাটাচ করে দিলাম। তাহলে দুই চোয়ালের মাঝখানে অ্যাটাচ করার পর দেখো, দুই চোয়ালের মাঝখানে অ্যাটাচ করার পর কি ঘটনা ঘটবে? আচ্ছা খেয়াল করো, আশা করি তোমরা দেখতে পাচ্তেছো। তাহলে দুই চোয়ালের মাঝখানে অ্যাটাচ করার পর দেখো এখানে আমাদের যে ঘটনাটা ঘটে, এই যে ভার্নিয়ার স্কেলের দেখো শূন্য দাগ, ভার্নিয়ার স্কেলের যে শূন্য দাগটা আছে, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা মূল স্কেলের দেখো কোন দাগটাকে অতিক্রম করে চলে গেছে? তাহলে মূল স্কেলের এই যে এই দাগটাকে কিন্তু অতিক্রম করে চলে গেছে, মূল স্কেলের এই দাগটাকে অতিক্রম করে চলে গেছে। তাহলে মূল স্কেলের যে এই দাগটাকে অতিক্রম করে চলে গেছে, এই দাগের মানটা কত? তাহলে দেখো এখান থেকে এটা 1 সেন্টিমিটার, এখান থেকে এইটুকু 2 সেন্টিমিটার, তাহলে এখান থেকে এইটুকু কত হবে? তাহলে এই যে 2, তাহলে 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, তাহলে এই দাগের মানটা হচ্ছে 2.6, এই দাগের মানটা কত? 2.6। তাহলে এই যে এই বস্তুটার যখন আমরা দৈর্ঘ্য পরিমাপ করতেছি তখন ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা কি করতেছে? এই যে এই দাগটাকে অতিক্রম করে চলে গেছে। তো এই দাগের মান কত? 2.6 সেন্টিমিটার। তাহলে আমার এম এর ভ্যালু কত? এখানে প্রধান স্কেল পার্ট হচ্ছে 2.6 সেন্টিমিটার, 2.6 সেন্টিমিটার। তুমি যদি মিলিমিটারে বলো তাহলে দেখো এখান থেকে এইটুকু 10 মিলিমিটার, 20 মিলিমিটার, 5 মিলিমিটার, তাহলে 25 আর একে 26। তাহলে মিলিমিটারে বললে, আর আমরা যদি এটাকে মিলিমিটারে বলি তাহলে হচ্ছে 26
মিলিমিটার। তাহলে এম এর ভ্যালু হচ্ছে বা প্রধান স্কেল পার্ট 26 মিলিমিটার। এবার এখানে খেয়াল করো, এখন তো শূন্য দাগ মিলে নাই, শূন্য দাগ কি মিলে আছে? তাহলে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা এখন মিলে আছে, সবচেয়ে ভালো কোন দাগটা মিলে আছে, এটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে তুমি এখান থেকে খোঁজো 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 ভার্নিয়ার স্কেলে কোন দাগটা সবচেয়ে ভালো মিলে আছে। দেখো ভার্নিয়ার স্কেলের এই যে এই দাগটা সবচেয়ে ভালো মিলে আছে, এই যে এই দাগটা সবচেয়ে ভালো এখানে মিলে আছে। তাহলে ভার্নিয়ার স্কেলের এটা কত নাম্বার দাগ? তাহলে এই যে এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটা 12, এটা 13 14, এটা হচ্ছে 15। এই দাগটা কত? 15। ভার্নিয়ার স্কেলের 15 নাম্বার দাগটা সবচেয়ে ভালো মিলে আছে। প্রধান স্কেলের কত নাম্বার দাগের সাথে মিলে আছে এইটা আমার দেখার বিষয় না। ভার্নিয়ার স্কেলের কত নাম্বার, এই যে শূন্য এখন মিলে নাই, তাহলে কত নাম্বার দাগটা মিলে আছে? 15 নাম্বার দাগটা মিলে আছে। তাহলে এই যে ভার্নিয়ার সমাপতন হচ্ছে আমাদের 15। ভার্নিয়ার সমাপতন আমাদের কত? 15। তো আমি যখন এই যে প্রধান স্কেল পার্ট পাবো, ভার্নিয়ার সমাপতন পাবো, তখন কিন্তু এর দৈর্ঘ্য পরিমাপ করতে আমি পারবো। তাহলে আমাদের সূত্র কি ছিল? এই যে এল দৈর্ঘ্য প্রধান স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার সমাপতন ইনটু ভার্নিয়ার ধ্রুবক। যেহেতু যান্ত্রিক ত্রুটি নাই, ইর মান 0, এই পার্টটাকে আমরা বাদ দিলাম। তাহলে এম এর মান তুমি পাইলা, ভির মান তুমি পাইলা, ভার্নিয়ার ধ্রুবক তো তুমি এই যন্ত্রের আগেই নির্ণয় করছো, এখানে মান বসাই দিবা, এই বস্তুর দৈর্ঘ্য পেয়ে যাবা। এই বস্তুর দৈর্ঘ্য কিন্তু তুমি পেয়ে যাবা। ভার্নিয়ার ধ্রুবক আমরা আগেই বের করে রাখবো, ঠিক আছে? ভার্নিয়ার ধ্রুবক বের করার জন্য কিন্তু এই বস্তু পরিমাপের কোনো সম্পর্ক নেই। এই যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবকটা হচ্ছে এই যন্ত্র সর্বনিম্ন কতটুকু সূক্ষ্ম আর সঠিকভাবে পরিমাপ করতে পারে, সেটা হচ্ছে এই যন্ত্রের। আশা করি তোমরা সবাই ক্লিয়ার, আশা করি তোমরা সবাই ক্লিয়ার। আচ্ছা, এবার চলো আমরা একটু ভার্নিয়ার ধ্রুবক, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি যে ভার্নিয়ার ধ্রুবক খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে তোমাকে বলছে যে ভার্নিয়ার ধ্রুবক 0.5 মিলিমিটার বলতে কি বোঝায়? ভার্নিয়ার ধ্রুবক 0.5 মিলিমিটার বলতে আমরা কি বুঝি? এটা আমাদের প্রশ্ন। ভার্নিয়ার ধ্রুবক 0.5 মিলিমিটার বলতে আমরা কি বুঝি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো দেখো 2 মার্কের যদি প্রশ্ন থাকে, প্রথমে আমরা কি করবো, এই যে ভার্নিয়ার ধ্রুবক আসলে কি, ভার্নিয়ার ধ্রুবকের ডেফিনেশনটা দিয়ে দিব। আমরা ভার্নিয়ার ধ্রুবক বলতে আমরা কি বুঝাই, ভার্নিয়ার ধ্রুবকের ডেফিনেশন দিয়ে দিব। তাহলে কোন একটা যন্ত্রের, কোন একটা স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক 0.5 মিলিমিটার বলতে আমরা কি বুঝি বলতো? তাহলে 0.5 মিলিমিটার বলতে আমরা বুঝি ওই যন্ত্র সর্বনিম্ন সূক্ষ্ম আর সঠিকভাবে 0.5 মিলিমিটার পরিমাপ করতে পারে। কারণ ভার্নিয়ার ধ্রুবকটাই তো স্লাইড ক্যালিপার্সের লঘিষ্ঠ গণন। ভার্নিয়ার ধ্রুবকটাই কি? স্লাইড ক্যালিপার্সের লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণন কি? ওই যন্ত্র সর্বনিম্ন যতটুকু সূক্ষ্ম আর সঠিকভাবে পরিমাপ করতে পারে। এবার তোমাকে বলতেছে যে একটা যন্ত্র যার ভার্নিয়ার ধ্রুবক 0.5 মিলিমিটার, তার মানে কি ওই যন্ত্রটা সর্বনিম্ন 0.5 মিলিমিটার সূক্ষ্ম ও সঠিকভাবে পরিমাপ করতে পারে। তাহলে এই যে কোনো যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক এত, এটা বলতে আমরা বুঝি যে কোনো যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক এত বলতে বুঝাই যে ওই যন্ত্রটি সর্বনিম্ন সূক্ষ্ম ও সঠিকভাবে 0.5 মিলিমিটার পরিমাপ করতে পারে। 0.5 মিলিমিটার পরিমাপ করতে পারে। আশা করি তোমরা ক্লিয়ার। এছাড়াও দেখো আমরা কিন্তু আরো একটা কথা লিখতে পারি, তাহলে তোমরা দুইটাই লিখবে, যে আবার এটাও কিন্তু আমরা লিখতে পারি যে আবার এই যে ভার্নিয়ার ধ্রুবক এত বলতে বোঝায় যে, তাহলে ভার্নিয়ার ধ্রুবক এত, ভার্নিয়ার ধ্রুবকটা যেন কি? ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের থেকে যতটুকু ছোট। তাহলে ভার্নিয়ার ধ্রুবক এত, তোমাকে বলতেছে ভার্নিয়ার ধ্রুবক এত, এর অর্থ কি? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের থেকে এতটুকু ছোট। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মূল স্কেলের থেকে এতটুকু ছোট, এই জন্যই তো ভার্নিয়ার ধ্রুবক এত। ভার্নিয়ার ধ্রুবক কি ছিল? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর যতটুকু ছোট। তাহলে তোমাকে বলতেছে ভার্নিয়ার ধ্রুবক এত, তার মানে এতটুকু ছোট। তাহলে তুমি কি লিখতে পারো? এই যে কোনো যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক এত বলতে বুঝাই যে ওই যন্ত্রটির বা ওই স্লাইড ক্যালিপার্সটির, যে ওই যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের, এই যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর বা এক ভাগ, ঠিক আছে, এক ভাগের মান মূল স্কেল বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মানের চেয়ে ছোট
ছোট, কতটুকু ছোট? 0.5 মিলিমিটার ছোট, এতটুকু ছোট। এই জন্যই ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.5 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মানটা ছোট, কতটুকু ছোট সেটাই ভার্নিয়ার ধ্রুবক, তাহলে 0.5 মিলিমিটার ছোট, 0.5 মিলিমিটার ছোট। আচ্ছা, তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। তো তোমাকে যদি দেখো, তোমাকে যদি বলে কোনো একটা যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক, এই যে কোনো একটা যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার, এটা বলতে কি বুঝো? তার মানে ওই যন্ত্রটা সর্বনিম্ন 0.1 মিলিমিটার সূক্ষ্ম আর সঠিকভাবে পরিমাপ করতে পারে। আবার তুমি এটাও বলতে পারো যে ওই যন্ত্রটার ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের যে মান, এটা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মানের থেকে এতটুকু ছোট, এতটুকু ছোট। তোমাকে আমি যদি বলি ভার্নিয়ার ধ্রুবক 0.01 মিলিমিটার, এটা বলতে কি বোঝায়? তার মানে ওই যন্ত্রটা সর্বনিম্ন এতটুকু সূক্ষ্ম আর সঠিকভাবে পরিমাপ করতে পারে। আবার এটাও আমরা বলতে পারি যে ওই যন্ত্রটার ভার্নিয়ার স্কেলের যে ক্ষুদ্রতম এক ভাগের মান, সেইটা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মানের থেকে এতটুকু ছোট, এতটুকু ছোট। আচ্ছা, এবার তোমাকে যদি বলা হয় ভার্নিয়ার সমপাতন, এই যে ভার্নিয়ার সমপাতন, তোমাকে বলা হয়েছে ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন 11 বলতে কি বোঝায়? বলতে কি বোঝায় তোমাকে এইটা যদি বলা হয়, তাহলে ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন তোমার 2 মার্কের যে প্রশ্ন থাকে কি করবা? এই যে ভার্নিয়ার সমপাতনের ডেফিনেশন প্রথমে দিয়ে দিবা, যে ভার্নিয়ার সমপাতন আসলে কি। ভার্নিয়ার সমপাতন কি? কোনো একটা বস্তু পরিমাপের ক্ষেত্রে, কোনো একটা বস্তু পরিমাপের ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের যত নাম্বার দাগ, ভার্নিয়ার স্কেলের যত নাম্বার দাগ মূল স্কেলের যে কোনো দাগের সাথে মিলে থাকে, ভার্নিয়ার স্কেলের সেই দাগ নাম্বারটাকে আমরা কি বলি? ভার্নিয়ার সমপাতন। তাহলে তোমাকে বলতেছে ভার্নিয়ার সমপাতন 11, কোনো যন্ত্রের ভার্নিয়ার সমপাতন কি? ভার্নিয়ার সমপাতন 11। তাহলে তুমি কি লিখবা? যে ভার্নিয়ার সমপাতন এই যে 11 বা 11 বলতে বোঝায় যে কোনো একটা বস্তু পরিমাপের ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের 11 নাম্বার দাগটা মূল স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলে থাকে। ভার্নিয়ার স্কেলে কত নাম্বার দাগ মিলে থাকে? 11 নাম্বার দাগ মিলে থাকে। ভার্নিয়ার স্কেলে কত নাম্বার দাগ মিলে থাকে? 11 নাম্বার দাগ মূল স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলে থাকে। মূল স্কেলের কত নাম্বার দাগের সাথে মিলে আছে এটা তোমার দেখার বিষয় না, ভার্নিয়ার স্কেলের 11 নাম্বার দাগটা মূল স্কেলের সাথে মিলে থাকবে। তাহলে ভার্নিয়ার সমপাতন 11 বলতে বোঝায় যে ভার্নিয়ার স্কেলের 11 নাম্বার দাগ মূল স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলে আছে। তোমাকে যদি বলা হয় ভার্নিয়ার সমপাতন 5, এই যে ভি হচ্ছে 5, এটা বলতে তুমি কি বুঝো? এইটা বলতে বোঝায় যে ভার্নিয়ার স্কেলের 5 নাম্বার দাগ মূল স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলে আছে। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। এবার দেখো খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এই যে ভার্নিয়ার সমপাতনের কিন্তু কোনো একক নাই। ভার্নিয়ার সমপাতনের কোনো একক নেই, সমপাতনের কোনো একক নেই। কেন একক নাই? কোনো একক নেই। কেন একক নাই? এটা তো জাস্ট একটা দাগ নাম্বার, কত নাম্বার দাগটা মিলে আছে, ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগটা মিলে আছে, সেই দাগ নাম্বারটাকে আমরা ভার্নিয়ার সমপাতন বলি। দাগ নাম্বার জাস্ট কত নাম্বার দাগ? 3 নাম্বার দাগ, তাহলে 3 হচ্ছে ভার্নিয়ার সমপাতন। 11 নাম্বার দাগ, তাহলে 11 হচ্ছে ভার্নিয়ার সমপাতন। 5 নাম্বার দাগ, তাহলে 5 হচ্ছে ভার্নিয়ার সমপাতন। জাস্ট একটা দাগ নাম্বার, কত নাম্বার দাগটা মিলে আছে, এই জন্য ভার্নিয়ার সমপাতনের কিন্তু কোনো একক নাই। ভার্নিয়ার সমপাতনের কোনো একক নাই। আশা করি তোমরা স্লাইড ক্যালিপার্স মোটামুটি ক্লিয়ার। স্লাইড ক্যালিপার্স সবাই তোমরা ক্লিয়ার। এবার দেখো এরপরে আমাদের যে যন্ত্রটা আছে স্ক্রু গজ, এই যে স্ক্রু গজ, এরপরে আমাদের যে যন্ত্র স্ক্রু গজ, বা এটাকে আমরা কি বলতে পারি? মাইক্রোমিটার স্ক্রু গজ, মাইক্রোমিটার স্ক্রু গজ। তাহলে মাইক্রোমিটার স্ক্রু গজ বা স্ক্রু গজ। দেখো আমরা যখন স্লাইড ক্যালিপার্সের থেকেও মানে আরো সূক্ষ্ম কোনো কিছু পরিমাপ করতে চাই, আরো সূক্ষ্ম, আরো অধিক সূক্ষ্ম কোনো কিছু পরিমাপ করতে চাই, আরো ক্ষুদ্র কোনো কিছু পরিমাপ করতে চাই, স্লাইড ক্যালিপার্সের থেকে আমরা তখন কি ব্যবহার করি? স্ক্রু গজ বা মাইক্রোমিটার স্ক্রু গজ ব্যবহার করি। আরো অধিক সূক্ষ্ম কোনো কিছু যখন আমরা পরিমাপ করতে চাই তখন আমরা স্ক্রু গজ বা মাইক্রোমিটার স্ক্রু গজ ব্যবহার করি। এবার মাইক্রোমিটার স্ক্রু গজেরও কিন্তু দুইটা অংশ, মাইক্রোমিটার স্ক্রু গজেরও দুইটা অংশ। একটাকে আমরা বলি কি? রৈখিক স্কেল বা লিনিয়ার স্কেল। একটাকে বলা হয় রৈখিক স্কেল বা লিনিয়ার স্কেল, রৈখিক স্কেল বা লিনিয়ার স্কেল। আরেকটাকে আমরা বলি হচ্ছে বৃত্তাকার স্কেল, বৃত্তাকার স্কেল বা সার্কুলার স্কেল। এই দুইটা স্কেল। তাহলে রৈখিক স্কেলের কাজ কি? রৈখিক স্কেল হিসেবে সাধারণত মিটার স্কেল থাকে। রৈখিক স্কেল হিসেবে কি থাকে? সাধারণত মিটার স্কেল থাকে। তো মিটার স্কেল যেটুকু পরিমাপ করতে পারে না সেটাকে পরিমাপ করে বৃত্তাকার স্কেল। কিন্তু স্ক্রু গজ কিন্তু স্লাইড ক্যালিপার্সের থেকে আরো অধিক সূক্ষ্ম পরিমাপ করতে পারে, কারণ এই যে বৃত্তাকার স্কেলটা স্লাইড ক্যালিপার্সে সাধারণত ভার্নিয়ার স্কেল যে সাহায্যকারী স্কেলটা আছে 10 ভাগ 20 ভাগ থাকে বা 50 ভাগ, কিন্তু স্ক্রু গজের ক্ষেত্রে বৃত্তাকার স্কেল 100 ভাগে ভাগ করা থাকে। বৃত্তাকার স্কেল মানে আরো সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য বৃত্তাকার স্কেলটাকে আরো বেশি ভাগ করা হয়, আরো ক্ষুদ্র অংশে ভাগ করা হয়। তাহলে এইখানে আমাদের সাহায্যকারী স্কেল হিসেবে কে থাকবে? এই যে সাহায্যকারী স্কেল হিসেবে আমাদের থাকে হচ্ছে বৃত্তাকার
স্কেল, বৃত্তাকার স্কেল সাহায্যকারী স্কেল হিসেবে থাকে, যেটা রৈখিক স্কেলকে আমাদের কি করে, রৈখিক স্কেলকে সাহায্য করে, রৈখিক স্কেলকে আমাদের কি করে, সাহায্য করে। তো এই স্ক্রু গজের সাহায্যে আমরা কি করতে পারি, ধরো এই স্ক্রু গজের যে ব্যবহার যদি আমরা লিখি, যে স্ক্রু গজের ব্যবহার, তাহলে স্ক্রু গজের সাহায্যে আমরা কি করতে পারি, কোনো একটা এই যে ক্ষুদ্র গোলকের ব্যাস নির্ণয় করতে পারি, খুবই ছোট গোলক, ক্ষুদ্র গোলকের ব্যাস নির্ণয় করতে পারি, ব্যাস নির্ণয় করে স্ক্রু গজ কি করে, ব্যাস নির্ণয় করে, আরো সূক্ষ্মভাবে ব্যাস নির্ণয় করে। এরপরে 2 নম্বরে আমরা কি করতে পারি, এই যে পাতলা কোনো পাতের পুরুত্ব নির্ণয় করতে পারি, পাতলা পাতের পুরুত্ব বা পাতলা কাগজের পুরুত্ব নির্ণয় করতে পারি, পাতলা কাগজের পুরুত্ব নির্ণয় করতে পারি, পুরুত্ব নির্ণয়। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, যে সরু তারের ব্যাস নির্ণয় করতে পারি, সরু তারের ব্যাস নির্ণয় করতে পারি, একটা সরু তার, এই তারের আমরা ব্যাস নির্ণয় করতে পারি কার সাহায্যে, এই যে স্ক্রু গজের সাহায্যে, বা এর নাম কি মাইক্রোমিটার স্ক্রু গজ, মানে মাইক্রোমিটার রেঞ্জে এটা পরিমাপ করে, আরো সূক্ষ্মভাবে পরিমাপ করে, ঠিক আছে। তাহলে ক্ষুদ্র গোলকের ব্যাস নির্ণয়, পাতলা পাত বা কোনো পাতলা কাগজ, এই তোমাদের যে খাতার কাগজ, ঠিক আছে, এরকম পাতলা কাগজের পুরুত্ব নির্ণয় করতে পারি, সরু তারের ব্যাস নির্ণয় করতে পারি। তো এই যে তোমরা হয়তো প্র্যাকটিক্যালে বা ব্যবহারিকে কি করো, এই যে তারের ক্ষেত্রফল নির্ণয় করো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো, তখন কিন্তু ওই তারের ব্যাস পরিমাপ করতে হয় স্ক্রু গজের সাহায্যে, আর ব্যাস পরিমাপ করার পর সেই ব্যাস দিয়ে আমরা সূত্রের সাহায্যে কি করি, ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে এই 3টা কাজ কিন্তু আমরা করতে পারি আরো সূক্ষ্মভাবে, স্লাইড ক্যালিপার্সের থেকেও অধিক সূক্ষ্মভাবে এই কাজটা আমরা করতে পারি। এই জন্য কিন্তু এটা দেখো মাইক্রোমিটার স্ক্রু গজ বলা হইতেছে, মানে মাইক্রোমিটার রেঞ্জে আমরা এটা দ্বারা কিন্তু পরিমাপ করতে পারি। তো চলো এখন আমরা একটু স্ক্রু গজ দেখে আসি, যে স্ক্রু গজ আসলে কেমন। তাহলে আমরা একটু এই যে স্ক্রু গজ দেখি। দেখো এই যে হচ্ছে, এইটা হচ্ছে আমাদের একটা স্ক্রু গজ, এটা হচ্ছে আমাদের একটা স্ক্রু গজ বা মাইক্রোমিটার স্ক্রু গজ। তাহলে এই স্ক্রু গজে এই যে দেখো, এইটা হচ্ছে বৃত্তাকার স্কেল, এই যে যেটা ঘুরতেছে এটা হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেল, এই যে যেটা আমাদের ঘুরতেছে, আর ভেতরে দেখো যে স্কেলটা বের হইতেছে, এইটাকে আমরা বলতেছি রৈখিক স্কেল, এটাকে আমরা কি বলতেছি, রৈখিক স্কেল। তাহলে এই যে উপরে যে স্কেলটা আমাদের ঘুরতেছে, এইটা হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেল। তো এই স্কেলটা দেখো দাগ কাটা আছে, ঠিক আছে, এই স্কেলটা কিন্তু এখানে কত ভাগে ভাগ করা, 50 ভাগে ভাগ করা, স্কেলটা কত ভাগে ভাগ করা, এখানে 50 ভাগে ভাগ করা আছে বৃত্তাকার স্কেল। তাহলে এই যে বৃত্তাকার স্কেল, এই যে 0, এই যে দেখো 0 থেকে এদিকে 1 2 3 4 5 এইভাবে ঘুরে কিন্তু আবার আসছে, এই যে 40 45, এরপরে এই যে 46 47 48 49, এই যে আবার 0, মানে 50, মোট 50 ভাগে ভাগ করা বৃত্তাকার স্কেলে ভাগ। আর এই যে ভেতরে যে স্কেলটা আমরা দেখতে পাইতেছি, এইটা কিন্তু আমাদের রৈখিক স্কেল, এটা আমাদের কি রৈখিক স্কেল। এবার আমরা যখন এই স্ক্রু গজ দিয়ে কোনো কিছু ব্যাস মাপবো, ধরো একটা পাতলা তার, এই যে সরু তার বা পাতলা কাগজ, তাহলে সরু তার, এই যে এই তারটাকে এখানে আমরা কি করব, স্থাপন করব, এটাকে বলা হয় র্যাচেট, ঠিক আছে। এইটা দ্বারা আমরা বৃত্তাকার স্কেলকে ঘুরাবো, এই যে বৃত্তাকার স্কেলকে ঘুরাবো, এইখানে বস্তুটাকে এই 2 চোয়ালের মাঝখানে কি করব, আমরা সেট করে দেব। তাহলে যে র্যাচেট ধরে কিন্তু আমরা ঘুরাবো, আমরা এখানে হাত দিব না, র্যাচেট ধরে ঘুরাবো। এরপর দেখো এখানে একটা, যখন এটা বেশি চাপ দেওয়া যাবে না, যখন এটা ঠিকমতো অ্যাটাচ হবে, এখানে একটা সাউন্ড হবে, এই যে একটা সাউন্ড হবে, সাউন্ড হওয়া মাত্রই তোমাকে কি করতে হবে, থেমে যেতে হবে, সাউন্ড হওয়া মাত্রই কি করতে হবে, থেমে যেতে হবে, ঠিক আছে। তাহলে এটা অতিরিক্ত চাপ দিবে না বস্তুর উপরে অতিরিক্ত চাপ দিবে না। তাহলে এইটা হচ্ছে আমাদের স্ক্রু গজ বা মাইক্রোমিটার স্ক্রু গজ। তাহলে এইটা উপরে যেটা ঘুরতেছে, এই স্কেলটাকে আমরা বলতেছি বৃত্তাকার স্কেল, আর ভেতরে যে স্কেলটা আছে, এই স্কেলটাকে আমরা কি বলতেছি, এই স্কেলটা হচ্ছে আমাদের রৈখিক স্কেল, এই যে ভেতরে যে স্কেল। এবার দেখো এই যে রৈখিক স্কেলেরও 0 দাগ আছে, রৈখিক স্কেলের যে 0 দাগ, একইভাবে কিন্তু এখানে বৃত্তাকার স্কেলেরও 0 দাগ আছে, এই যে বৃত্তাকার স্কেলেরও কিন্তু একটা 0 দাগ আছে। এখন প্রাথমিক অবস্থায় যদি যন্ত্রে কোনো ত্রুটি যদি না থাকে, আমরা ত্রুটি আজকে পড়তেছি না, দেখো ত্রুটি যদি না থাকে, তখন দেখো এই 0 দাগটা কিন্তু এই যে রেফারেন্স লাইন বা রৈখিক স্কেলের যে কালো যে দাগটা, এটাও কিন্তু রৈখিক স্কেলের 0 দাগ বা রেফারেন্স লাইন বলা হয়। তাহলে ত্রুটি নাই মানে এরা মিলে থাকবে, পরস্পরের সাথে মিলে থাকবে বা একই রেখা বরাবর থাকবে। এখন যখন তুমি এই যে স্ক্রু গজ দ্বারা একটা তারের ব্যাস নির্ণয় করবা, যখন তুমি ব্যাস নির্ণয় করবা, বা একটা সরু সিলিন্ডারের তুমি ব্যাস নির্ণয় করবা, তার তো সিলিন্ডার আকৃতি, একটা সরু সিলিন্ডারে যখন ব্যাস তুমি নির্ণয় করবা, তখন তোমাকে কি করতে হবে, দেখো তখন তোমাকে কি করতে হবে, এই যে সরু সিলিন্ডার, এই যে এখানে আমাদের একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারকে নিয়ে এসে তোমাকে এখানে বসাই দিতে হবে, এই সিলিন্ডারকে এখানে বসাইতে হবে। এরপরে র্যাচেট দ্বারা কিন্তু বৃত্তাকার স্কেলটাকে তোমাকে ঘুরাইতে হবে, এই যে বৃত্তাকার স্কেলটাকে ঘুরাইতে হবে, ঘুরে একটা সাউন্ড হলেই কিন্তু থেমে যেতে হবে, এই যে একটা সাউন্ড হবে, সাউন্ড হওয়ার সাথেই কিন্তু তোমাকে থেমে যেতে হবে, তাহলে না হলে অতিরিক্ত চাপ দিয়ে ওই তারটাকে কিন্তু চ্যাপ্টা করে ফেলবে, ঠিক আছে, তাহলে তুমি প্রকৃত মান তখন পাবা না। আচ্ছা, তো অ্যাটাচ করতে হবে এভাবে, এরপর তুমি পার্ট নিতে হবে, তোমার কি করতে হবে, পার্ট নিতে হবে। এবার পার্ট কিভাবে নিতে হয় এইটাই আমরা দেখব, তার আগে আমরা একটু আরো কিছু জিনিস শিখে আসি।
দেখো বৃত্তাকার স্কেল দিয়ে যখন আমরা এই যে ব্যাস, ক্ষুদ্র গোলক বা পাতলা পাতের পুরুত্ব বা সরু তারের যখন ব্যাস বা সরু একটা সিলিন্ডারের যখন ব্যাস নির্ণয় করব, তখন আমি কি করব, ঠিক আছে, তখন আমি কি করব। তাহলে দেখো প্রথমেই আমাদের যে জিনিসটা জানতে হবে, যেহেতু এটা একটা যন্ত্র, তাহলে আমার এই যন্ত্রের তো লঘিষ্ঠ গণন আছে, এলসি আছে। এই যন্ত্র সর্বনিম্ন কতটুকু সূক্ষ্ম আর সঠিকভাবে মাপতে পারে। তো স্ক্রু গজের যে লঘিষ্ঠ গণন, ঠিক আছে, স্ক্রু গজের এই যে লঘিষ্ঠ গণন, এখানে এটাকে আমরা লঘিষ্ঠ গণনই বলি। তাহলে লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট বা এলসি, তো এটাকে ন্যূনাঙ্ক বলা হয়, এটাকে আমরা ন্যূনাঙ্কও কিন্তু বলি, লঘিষ্ঠ গণনকে আমরা ন্যূনাঙ্কও বলে থাকি। তাহলে ন্যূনাঙ্ক, তাহলে লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক বলতে আসলে কি বোঝায়? তো লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক জেনারেলি তো আমরা এটা জানি, লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক মানে কি? কোনো একটা যন্ত্র সর্বনিম্ন যতটুকু সূক্ষ্ম আর সঠিকভাবে মাপতে পারে সেটাকেই ওই যন্ত্রের লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক বা এলসি বা লিস্ট কাউন্ট বলে। তাহলে স্ক্রু গজের ক্ষেত্রেও সেম জিনিস, ওই জেনারেল কনসেপ্ট সেম থাকবে। এখন স্ক্রু গজের ক্ষেত্রে এই যে লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক জানার আগে আমরা আরেকটা ছোট্ট জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে পিচ। পিচ কি জিনিস আসলে? এই যে পিচ বলতে আসলে আমরা কি বুঝবো? স্ক্রু গজের পিচ বা স্ক্রুর পিচ বলা হয়। স্ক্রু গজের পিচ বা স্ক্রুর পিচ বলতে আমরা আসলে কি বুঝি? দেখো ওই যে বৃত্তাকার স্কেলকে আমরা যখন র্যাচেট ধরে ঘুরাইলাম, বৃত্তাকার স্কেলটা কিন্তু ঘুরতেছে। তাহলে এই যে বৃত্তাকার স্কেলকে, এই যে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ এক পাক ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে, রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে বা রৈখিক স্কেল বরাবর যে সরণ হয়, রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে বা রৈখিক স্কেল বরাবর যে সরণ হয়, যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই স্ক্রু গজের কি বলে? তাকে ওই স্ক্রু গজের পিচ বলে। এটাকে আমরা ওই স্ক্রু গজের কি বলি? পিচ। এটাকে আমরা ওই স্ক্রু গজের কি বলি? পিচ বলি। তাহলে কি বলা হচ্ছে? স্ক্রু গজের বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ এক পাক ঘুরাইলে, তাহলে এই যে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ এক পাক যদি ঘুরাই, এটা রৈখিক স্কেল বরাবর সরে যায়। ওই যে ঘুরাইলে সামনে পিছনে যায়, তাহলে রৈখিক স্কেল বরাবর সরে যাবে। যতটুকু সরে যায়, রৈখিক স্কেল বরাবর যে দূরত্বটা অতিক্রম করে, এইটাকে আমরা কি বলি? এইটাকে আমরা বলি হচ্ছে স্ক্রু গজের পিচ। তো চলো আমরা একটু দেখি যে আমাদের স্ক্রু গজের পিচ কত, তাহলে আমরা একটু এটাকে প্রাথমিক অবস্থায় নিয়ে যাই। তাহলে দেখো এখানে আমাদের বস্তু আছে, বস্তুটাকে আমরা সরায় রাখলাম। এটাকে আমরা প্রাথমিক অবস্থায় যদি নিয়ে যাই, এই যে প্রাথমিক অবস্থায় আছে, আমাদের স্ক্রু গজে কোনো ত্রুটি নাই। আজকে আমরা ত্রুটি নিয়ে কোনো পড়াশোনা করতেছি না। তাহলে এই যে রৈখিক স্কেলের যে রেফারেন্স লাইন বা শূন্য দাগ, এই যে ভিতরে যে কালো অংশ, এটা হচ্ছে রৈখিক স্কেলের শূন্য দাগ বা রেফারেন্স লাইন। এর সাথে বৃত্তাকার স্কেলের শূন্য দাগ মিলে আছে, একই রেখা বরাবর আছে, কোনো ত্রুটি নেই। এবার এটাকে আমরা এক পাক ঘোরাবো। তাহলে দেখো এটাকে ঘোরানো শুরু করবো। তাহলে শূন্য এই যে এখানে আছে, এখন এই শূন্য দেখো আমরা ঘোরানো শুরু করলাম। তাহলে ঘুরাই, এটাকে ঘুরাবো। দেখো এই যে শূন্য থেকে ঘোরানো শুরু করছি, তাহলে এই শূন্যটাকে আবার পূর্বের জায়গায় নিয়ে আসবো। তাহলে এই যে আবার পূর্বের জায়গায় নিয়ে আসলাম শূন্যকে। দেখো তাহলে কি সম্পূর্ণ এক পাক ঘুরাইলাম। তাহলে সম্পূর্ণ এক পাক ঘোরানোর কারণে দেখো এটা পিছনের দিকে সরে গেছে। তাহলে এই যে যতটুকু দূরত্ব অতিক্রম করলো রৈখিক স্কেল বরাবর, এই যে দেখো এতটুকু দূরত্ব অতিক্রম করছে। আমরা রৈখিক স্কেল দেখে কিন্তু এটা বুঝতেছি। দেখো একটু আগে রৈখিক স্কেলের এই শূন্য কিন্তু আমরা দেখতে পাই নাই। শূন্য দেখতে পাইছি না। তাহলে এক পাক ঘোরানোর ফলে দেখো এটা পেছনের দিকে সরতেছে আস্তে আস্তে। এক পাক ঘোরানোর ফলে এটা পেছনের দিকে আস্তে আস্তে কিন্তু সরতেছে। তাহলে পেছনের দিকে এই যে আস্তে আস্তে সরতেছে। তাহলে এই যে এক পাক ঘোরানোর ফলে যতটুকু সরে গেল, এটাকে আমরা কি বলতেছি? এইটাকে আমরা বলতেছি হচ্ছে স্ক্রু গজের পিচ। এটাকে আমরা কি বলতেছি? স্ক্রু গজের পিচ। তাহলে এই পিচের ভ্যালুটা কত? এটা কিন্তু তোমাকে বলে দিচ্ছে রৈখিক স্কেল যে কতটুকু সরে গেছে। রৈখিক স্কেল এই যে নিচে দেখো যতটুকু বের হয়েছে, দেখো এই যে এতটুকু কিন্তু বের হয়েছে, এই যে এতটুকু বের হয়েছে। তাহলে এতটুকু কত? তাহলে দেখো আমরা যদি এই স্কেলিংটা একটু দেখি যে এতটুকু আসলে কত, স্কেলিংটা যদি আমরা একটু দেখি তাহলে এতটুকু আসলে কত, দেখো এই যে এতটুকু আসলে কত। তাহলে এটা 0, এই যে এটা হচ্ছে 1 2 3 4 5 মিলিমিটারে, ঠিক আছে? মিলিমিটারে যদি আমরা বলি তাহলে 0 1 2 3 4 5 6 7 8 এদিকে আরো আছে। তাহলে দেখো এই যে 0 আর 1 এর মাঝখানে আরেকটা দাগ নিচে, তাহলে এইটা হচ্ছে আমাদের এই যে 0.5, এরপরে 1, এরপর আবার 1.5 2 2.5 3 3.5। তাহলে কিছু স্ক্রু গজে এরকম নিচেও দাগ কাটা থাকে, আরো সূক্ষ্ম করার জন্য নিচেও এরকম দাগ কাটা থাকে। আবার কিছু স্ক্রু গজে তুমি দেখবা নিচের দাগগুলো নাই, তখন নরমাল মিটার স্কেল যেরকম এরকম 0 1 2 3 4। তো কিছু স্ক্রু গজে কিন্তু এরকম নিচেও দাগ কাটা থাকে,
তাহলে দেখো এই যে বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ এক পাক ঘোরালে এ কিন্তু এই যে 0 থেকে এই যে 5 এই যে এই ঘরটার সোজাসুজি চলে আসতেছে। আগে এই যে 0 দেখো এখানে 0তে ছিল, এখানে 0তে ছিল, আমি যদি সম্পূর্ণ এই যে মূল স্কেলে দেখো, মূল স্কেল বা রৈখিক স্কেল যেটা, মূল স্কেল বা রৈখিক স্কেল যেটা তার শূন্য দাগের সাথে কিন্তু একদম মিলে আছে। এবার এক পাক ঘুরাইলে কি হইতেছে, এটা এক পাক ঘুরাইলে এই যে 0.5 দাগটার সাথে মিলে থাকতেছে, 0.5 দাগটার সাথে মিলে থাকতেছে। তার মানে এটা 0.5 এইদিকে সরে গেছে, 0.5 ডানে সরে গেছে। তাহলে আমাদের পিস তো এইটাই ছিল যে বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ এক পাক ঘুরাইছি, সম্পূর্ণ একবার, সম্পূর্ণ এক পাক ঘুরে নিয়ে আসছি। তাহলে এই যে 0 এখানে ছিল, এই 0কে ঘুরাইয়া সম্পূর্ণ আবার ওখানেই নিয়ে আসছি, তাহলে এক পাক ঘুরাইছি। তাহলে যতটুকু পিছনের দিকে বা রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে গেছে এটাকে আমরা বলতেছি পিচ। তাহলে আমাদের এই স্কেলটার পিচ কত, 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার সরে গেছে। এই যে দেখো এখানে লেখা আছে এই স্কেলটার পিচ হচ্ছে 0.5 মিলিমিটার পিচ, ঠিক আছে। তাহলে আমাদের এই স্কেলটার পিচ হচ্ছে 0.5 মিলিমিটার। সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা যে 0.5 মিলিমিটার। এখন তোমাকে যদি দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমাকে যদি বলে কোনো একটা স্ক্রু গজের পিচ, বা তোমাকে শুধু বলছে যে পিচ 0.5 মিলিমিটার বলতে কি বোঝায়, বলতে কি বোঝায়, তাহলে তুমি কি বলবা বলো তো? 2 মার্কের যদি প্রশ্ন থাকে কি করতে হবে, প্রথমে পিচ কি এটা আগে ডেফিনেশন দিবা, পিচ কি এর আগে কি দিবা, ডেফিনেশন দিবা, তারপর কি বলবা, পিচ 0.5 মিলিমিটার। তার মানে তুমি কি বুঝতেছো যে বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ এক পাক ঘোরালে এটা রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে এটাই তো পিচ। তাহলে তোমাকে বলছে পিচ 0.5 মিলিমিটার, তার মানে কি বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ এক পাক ঘোরালে এটা রৈখিক স্কেল বরাবর 0.5 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে, 0.5 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে, এই জন্য ওর পিচ 0.5, এই জন্য ওর পিচ 0.5। এবার তোমাকে যদি বলা হয় পিচ 1 মিলিমিটার, এর অর্থ কি? তার মানে বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ এক পাক ঘোরালে, বৃত্তাকার স্কেলকে আমরা যদি সম্পূর্ণ এক পাক ঘুরাই তাহলে এটা রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করবে, এই জন্যই পিচ 1 মিলিমিটার। বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ এক পাক ঘোরালে রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করবে, এই জন্য ওর পিচ কত, 1 মিলিমিটার। আশা করি পিচ তোমরা সবাই ক্লিয়ার, পিচ সবাই ক্লিয়ার। আচ্ছা, এবার আসো আমরা সম্পূর্ণ এক পাক ঘোরানো, এটার অর্থ আসলে কি? সম্পূর্ণ এক পাক ঘোরানো মানে দেখো এই যে স্ক্রু গজটা যদি 50 ভাগে ভাগ করা থাকে, তার মানে কি সম্পূর্ণ এক পাক ঘোরানো মানে কি 50 ঘর ঘোরানো, সম্পূর্ণ এক পাক ঘোরানো মানে 50 ঘর ঘোরানো। তাহলে সম্পূর্ণ এক পাক ঘোরানো এর অর্থ হচ্ছে আমাদের 50 ঘর ঘোরানো। দেখো এখানে খেয়াল করো, তাহলে আমাদের এই স্ক্রু গজটা 50 ভাগে ভাগ করা, আমরা চাইলে 100 ভাগে ভাগ করা স্ক্রু গজ নিতে পারি, তো আমরা এটা দ্বারাই দেখি। তাহলে সম্পূর্ণ এক পাক ঘোরানো, দেখো এই যে আমি একটু ঘুরাইলাম, বলো এক পাক কি ঘুরাইছি না, এই যে 0 এখানে ছিল, এই যে 3 ঘর ঘুরাইছি, 1 2 3 3 ঘর ঘুরাইছি, তাহলে সম্পূর্ণ এক পাক ঘোরানো হয়েছে না? তাহলে সম্পূর্ণ এক পাক, এই যে আমি ধরো এতটুকু ঘুরাইলাম, বলো তো সম্পূর্ণ এক পাক হয়েছে না? 0 এখানে ছিল 15 নিয়ে আসছি, তার মানে 15 ঘর ঘুরছি। তাহলে আমি যদি এই যে সম্পূর্ণ এক ঘর মানে আবার 0কে নিয়ে আসি, যে 25 30 35 40, ঠিক আছে, এরপর 45, এরপরে আবার 0, তার মানে কি সম্পূর্ণ এক পাক ঘুরানো এর অর্থ হচ্ছে আমি কিন্তু 50 ঘর 50 ভাগ ঘুরাইলাম, 50 ভাগ ঘুরাইলাম। এখন যদি স্ক্রু গজটা 100 ভাগে ভাগ করা থাকতো, তাহলে সম্পূর্ণ এক পাক ঘুরানো মানে কি আমি 100 ঘর ঘুরাইলাম বৃত্তাকার স্কেলকে, 100 ঘর ঘুরাইলাম। এটা যদি 200 ভাগে ভাগ করা থাকতো, মনে করো বৃত্তাকার স্কেল 200 ভাগে ভাগ করা, তাহলে সম্পূর্ণ এক পাক ঘুরানো তার মানে কি বৃত্তাকার স্কেলকে আমি 200 ভাগ ঘুরাইছি, 200 ঘর ঘুরাইছি। এটা কি বোঝা গেছে? এটা কি বুঝতে পারছো? তাহলে আমার স্ক্রু এই যে বৃত্তাকার স্কেলটা 50 ভাগে ভাগ করা, এবার সম্পূর্ণ এক পাক ঘুরানো মানে হচ্ছে আমি 50 ঘর ঘুরে আনছি, 50 ঘর ঘুরে আবার যেখানে ছিল ওখানে নিয়ে আসছি, 50 ঘর ঘুরে আবার যেখানে ছিল ওই জায়গাটা নিয়ে আসছি। আমার যদি 100 ভাগে ভাগ করা থাকতো, তাহলে যত ভাগে এই যে এক পাক ঘুরানো মানে হচ্ছে 100 ঘর ঘুরে আবার যেখানে ছিল ওইখানে নিয়ে আসছি। তাহলে এক পাক ঘুরানো মানে এই যে বৃত্তাকার স্কেলকে এক পাক ঘুরানো মানে কি যত ভাগে ভাগ করা থাকবে, যত ভাগে ভাগ করা থাকবে তত ভাগ ঘুরে আবার আগের জায়গায় নিয়ে আসা। তাহলে এখানে এক পাক ঘুরানো মানে 50 ভাগে, এখানে এক পাক ঘুরানো মানে কি 50 ঘর ঘুরে নিয়ে আসতেছি, 50 ঘর ঘুরে নিয়ে আসতেছি। তাহলে আমরা তো এটা বলতেই পারি, দেখো আমরা কিন্তু এটা তাহলে বলতেই পারি যে এই যে এক পাক ঘুরানো মানে হচ্ছে যত ভাগে ভাগ করা থাকবে, বৃত্তাকার স্কেল যত ভাগে ভাগ করা থাকবে তত ভাগ ঘুরে নিয়ে আসা। তাহলে আমি দেখো এক একটা স্ক্রু গজে এক এক ভাগ থাকে, কোনোটা 50 বৃত্তাকার স্কেল 50 ভাগে ভাগ করা, কোনোটা 100 ভাগে ভাগ করা। আমি ধরে নিলাম যে বৃত্তাকার স্কেলটা ধরো n ভাগে ভাগ করা, বৃত্তাকার স্কেল n ভাগে ভাগ করা মানে মোট ভাগ সংখ্যা ভাগ করা, বৃত্তাকার স্কেলে মোট ভাগ সংখ্যা হচ্ছে n। তাহলে এক পাক ঘোরানো মানে কি আমি n ঘর বা n ভাগ ঘুরে নিয়ে আসছি, এক পাক ঘোরানো মানে n ভাগ বা n ঘর ঘুরে নিয়ে আসছি। এইটুকু তো সবাই ক্লিয়ার। আচ্ছা, এবার আসো আমরা লঘিষ্ঠকরণে যাই। তাহলে লঘিষ্ঠকরণ বলতে আসলে আমরা কি বুঝি, এই যে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলকে, স্ক্রু গজের বৃত্তাকার স্কেলকে এমনি জেনারেল সংজ্ঞা তো আমরা জানি যে সর্বনিম্ন যতটুকু সূক্ষ্ম আর সঠিকভাবে পরিমাপ করতে পারে। তাহলে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলকে এক ঘর ঘুরালে বা এক ভাগ ঘুরালে, এক ভাগ
ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে, এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে, রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে, রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে লঘিষ্ঠ গণন বলে। তাকে এই যে এলসি বলে, এলসি লিখে দিলাম, তাকে হচ্ছে এলসি বলে। তাহলে দেখো এবার কিন্তু এক পাক বলে নাই, এক ভাগ বা এক ঘর, এক ভাগ বা এক ঘর, এক ঘর মাত্র, জাস্ট এক ঘর, এক পাক না, জাস্ট এক ঘর। তাহলে এক ঘর ঘুরালে, এক ভাগ ঘুরালে, তাহলে এক ভাগ ঘুরানো কোনটা? দেখো এক ভাগ ঘুরানো কোনটা? এই যে এক ভাগ ঘুরানো জাস্ট। তাহলে এই যে জিরোতে আছে, দেখো প্রাথমিক অবস্থায় নিয়ে গেলাম, তাহলে এই যে জিরো, রেফারেন্স লাইনের সাথে জিরো, আমাদের বৃত্তাকার স্কেলে জিরো মিলে আছে, তাহলে জাস্ট এক ভাগ ঘুরানো, এই যে জিরো থেকে আমরা একে নিয়ে যাবো, এই যে জিরো থেকে একে নিয়ে গেলাম, জাস্ট এক ঘর ঘুরানো, জিরো থেকে কোথায় নিয়ে যাব? জিরো থেকে একে নিয়ে যাবো, জাস্ট জিরো থেকে একে নিয়ে গেলাম। তাহলে জিরোতে ছিল, জাস্ট এক ঘর ঘুরাইলাম, এই যে ক্ষুদ্রতম এক ঘর ঘুরাইছি জাস্ট। তাহলে এই এক ঘর ঘুরানোর জন্য রৈখিক স্কেলটা একটু পিছনে গেছে, যতটুকু পিছনে গেছে, এক ঘর ঘুরানোর জন্য, এক ভাগ ঘুরানোর জন্য রৈখিক স্কেলটা যতটুকু পিছনে যায়, এটাকে আমরা কি বলি? লঘিষ্ঠ গণন বলি। এটাকে আমরা লঘিষ্ঠ গণন বা কি বলি? ন্যূনাঙ্ক বলি। তাহলে আমরা দেখো এখানে আমরা যদি একটু ঐকিক নিয়ম করি, তাহলে এই যে এন ভাগ ঘুরালে বৃত্তাকার স্কেলকে, এই যে বৃত্তাকার স্কেল এন ভাগ ঘুরালে এটি দূরত্ব অতিক্রম করে কতটুকু? দূরত্ব অতিক্রম করে কার সমান? পিচের সমান। এন ভাগ ঘুরানো মানে তো এক পাক ঘুরানো, এন ভাগ ঘুরানো মানে কি? এক পাক ঘুরানো। তাহলে এন ভাগ ঘুরানো মানে হচ্ছে এক পাক ঘুরানো, অর্থাৎ আমি এক পাক ঘুরাইছি, এন ভাগ ঘুরাইছি মানে এক পাক ঘুরাইছি। তাহলে এন ভাগ ঘুরালে অতিক্রম করে পিচ। তাহলে ঐকিক নিয়ম করো, তাহলে বৃত্তাকার স্কেল এক ভাগ ঘুরালে বা এক ঘর ঘুরালে এটি যে দূরত্ব অতিক্রম করে, তাহলে কত হবে? পিচ ডিভাইডেড বাই এন, পিচ ডিভাইডেড বাই এন। এন ভাগ ঘুরালে যে দূরত্ব অতিক্রম করে পিচ, এন ভাগ ঘুরানো মানে তো এক পাক ঘুরানো, এন ভাগ ঘুরানো মানে এক পাক ঘুরানো। বৃত্তাকার স্কেল যে 50 ভাগে ভাগ করা থাকে, 50 ভাগ ঘুরানো মানে কি? যে দূরত্ব অতিক্রম করে, তাহলে সেটা তো পিচ। 100 ভাগে ভাগ করা থাকলে তুমি যদি 100 ভাগ ঘুরাও, যে দূরত্ব অতিক্রম করে সেটা পিচ। তাহলে এন ভাগ যদি ঘুরাই, বৃত্তাকার স্কেলে মোট ভাগ সংখ্যা এন ভাগ ঘুরালে যে দূরত্ব অতিক্রম করে সেটা পিচ, এক ভাগ ঘুরালে যে দূরত্ব অতিক্রম করে পিচ ডিভাইডেড বাই এন। তাহলে আমাদের লঘিষ্ঠ গণন তাহলে হলো এই যে লঘিষ্ঠ গণন। তাহলে লঘিষ্ঠ গণন আমরা কি পাইলাম? লঘিষ্ঠ গণন এই যে এলসি সমান সমান আমরা পাইলাম পিচ ডিভাইডেড বাই এন। এন কি? বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেল মোট কত ভাগে ভাগ করা? এন এর মান 50 হতে পারে, এন এর মান 100 হতে পারে, বৃত্তাকার স্কেল মোট যত ভাগে ভাগ করা। তাহলে এইটা হচ্ছে আমাদের স্ক্রু গজের লঘিষ্ঠ গণনের সূত্র, এলসি ইজ ইকুয়াল টু পিচ ডিভাইডেড বাই এন, পিচ ডিভাইডেড বাই এন। তাহলে স্ক্রু গজের দেখো এলসি তোমাকে যদি বলে যে স্ক্রু গজের এলসি 0.1 মিলিমিটার, তার মানে কি? তুমি কি বুঝবা? যে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলকে এক ভাগ ঘুরালে, এক ঘর, এক পাক না কিন্তু, এক ভাগ, এক ঘর, ক্ষুদ্রতম যে এক ঘর ঘুরালে এটি এই বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটা হচ্ছে 0.1 মিলিমিটার। সেই দূরত্বটা কত? 0.1 মিলিমিটার। অথবা তোমাকে যদি বলা হয় স্ক্রু গজের এলসি 0.01 মিলিমিটার, এটা বলতে তুমি কি বুঝো? তাহলে তুমি কি বুঝবা এটা বলতে? যে বৃত্তাকার স্কেলকে এক ভাগ ঘুরালে বা এক ঘর ঘুরালে, এক ভাগ বা এক ঘর ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর এই যে 0.01 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে, এই জন্য এর লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার। আশা করি পিচ আর লঘিষ্ঠ গণন তোমরা সবাই ক্লিয়ার। এবার আসো, আমরা যখন এই যে স্ক্রু গজের সাহায্যে যখন পার্ট নির্ণয় করব, কোনো একটা বস্তুর ব্যাস পরিমাপ করব, একটা সরু তারের বা সরু সিলিন্ডারের যখন ব্যাস পরিমাপ করব, তাহলে স্ক্রু গজের সাহায্যে বা মাইক্রোমিটার স্ক্রু গজের সাহায্যে পার্ট নির্ণয় যখন আমরা করব, তাহলে আমাদের পার্ট নির্ণয়ের সূত্র কি হবে? এই যে পার্ট, রৈখিক স্কেল যেটা পারে সেটা রৈখিক স্কেল আগে পরিমাপ করবে, তাহলে রৈখিক স্কেল যেটা পারে সেটা রৈখিক স্কেল আগে পরিমাপ করবে। তাহলে রৈখিক স্কেল যেটুকু পারে সেটা আগে রৈখিক স্কেল পরিমাপ করবে, প্লাস রৈখিক স্কেল যেটা পারে না সেটা কে করবে? সাহায্যকারী স্কেল করবে, সেটা আমাদের সাহায্যকারী স্কেল করবে। তাহলে সাহায্যকারী স্কেল হিসেবে আমাদের কি আছে? বৃত্তাকার স্কেল। তাহলে এই যে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ইনটু হচ্ছে লঘিষ্ঠ গণন, আচ্ছা এবার খেয়াল করো, যদি ত্রুটি থাকে,
আমরা তো ত্রুটি বিবেচনা করতেছি না। যদি ত্রুটি থাকে সেক্ষেত্রে কি হবে, যদি ত্রুটি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে যদি ত্রুটি থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তাহলে ত্রুটি কিন্তু বিয়োগ করতে হবে। তাহলে মাইনাস, এই যে প্লাস মাইনাস যান্ত্রিক ত্রুটি, ত্রুটি আমরা নেক্সট ক্লাসে হিসাব করা শিখব, যান্ত্রিক ত্রুটি। ঠিক আছে, তো আমরা সাধারণ কেসে সাধারণত যান্ত্রিক ত্রুটি থাকে না, যান্ত্রিক ত্রুটির কথা বলা থাকে না, এই অংশটুকু আমরা ব্যবহার করি না সূত্রে। তাহলে পার্ট বা ব্যাস যখন আমরা নির্ণয় করবো, এই যে ব্যাস ডি, রৈখিক স্কেল পার্টকে আমরা দেখাই এল দ্বারা, লিনিয়ার স্কেল তাহলে এল দ্বারা দেখানো হয়, রৈখিক স্কেল পার্টকে এম, বৃত্তাকার স্কেল পার্টকে আমরা দেখাই সি দ্বারা। ঠিক আছে, এরপরে লঘিষ্ঠ গণন এল সি মাইনাস এই যে প্লাস মাইনাস ই হচ্ছে আমাদের যান্ত্রিক ত্রুটি। তাহলে এইটা হচ্ছে আমাদের ব্যাস পরিমাপ করার সূত্র। এবার অলরেডি আমরা এই যে এলসি শিখে গেছি, এলসি কি বা এলসি আমরা কিভাবে বের করব এটা আমরা শিখে গেছি। আমাদের দরকার রৈখিক স্কেল পার্ট কোনটা আর বৃত্তাকার স্কেলের পার্ট বা বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা কোনটা। ঠিক আছে, তো এই দুইটা পরিমাপ করতে হবে যখন আমরা বস্তু পরিমাপ করব। এই দুইটা আমরা তখনই পাবো যখন কোন একটা বস্তু পরিমাপ করব। বস্তু পরিমাপ করার সময় কিন্তু আমরা রৈখিক স্কেল পার্ট পাবো, এমনি থেকে তো পাবো না, আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা পাবো। তাহলে চলো আমরা একটা বস্তু পরিমাপ করি, একটা বস্তু পরিমাপ করে দেখি আমরা। তাহলে এই যে আমাদের সিলিন্ডার আকৃতির একটা বস্তু, এই বস্তুটাকে আমরা পরিমাপ করব। তাহলে এটাকে আমরা কি করব, এই যে চোয়ালের মাঝখানে অ্যাটাচ করব এখানে। আচ্ছা, তাহলে এখানে এটা অ্যাটাচ করে দেই, তাহলে শব্দ হলে থেমে যেতে হবে। আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে এই বস্তুটা পরিমাপের ক্ষেত্রে এই যে বস্তুটা যখন আমরা পরিমাপ করতেছি, দেখো তাহলে এই যে প্রাথমিক অবস্থায় কি ছিল, এই যে এই শূন্য দাগ একদম কিন্তু এই যে শূন্য দাগের সাথে একদম কভার করা ছিল। এখন দেখো এই বস্তুটাকে অ্যাটাচ করার পরে বৃত্তাকার স্কেলটা যে দাগকে অতিক্রম করে চলে গেছে, দেখো তো এই দাগকে অতিক্রম করে চলে গেছে না, তাহলে এই দাগটার মান কত, তাহলে বৃত্তাকার স্কেল যে দাগকে অতিক্রম করে চলে যায়, যে রৈখিক স্কেল পার্ট এল, এল কোনটা, এই যে বৃত্তাকার স্কেল রৈখিক স্কেলের যে দাগকে অতিক্রম করে চলে যায়, রৈখিক স্কেলের যে দাগকে অতিক্রম করে চলে যায়, যে দাগকে অতিক্রম করে চলে যায়, অতিক্রম করে চলে যায় সেই দাগের মান, সেই দাগের মানকে আমরা কি বলি, রৈখিক স্কেল পার্ট বলি। তাহলে বৃত্তাকার স্কেল রৈখিক স্কেলের যে দাগকে অতিক্রম করে চলে যায়, তাহলে দেখো তো বৃত্তাকার স্কেল এই যে এই বস্তুটাকে অ্যাটাচ করার ফলে বৃত্তাকার স্কেল রৈখিক স্কেলে কোন দাগটাকে অতিক্রম করে চলে গেছে, এই যে এখানে যে দাগটা আছে এই দাগটাকে অতিক্রম করে চলে গেছে। তাহলে এই দাগের মানটা কত, তাহলে এটা 0, এইটা 0.5, এটা 1, এটা 1.5, আর এটা কত 2, এটা হচ্ছে 2, তাহলে 2 মিলিমিটার, এই যে 2 মিলিমিটার এইটা হচ্ছে আমাদের এল এর মান, রৈখিক স্কেল পার্ট 2 মিলিমিটার, এটা হচ্ছে আমাদের রৈখিক স্কেল পার্ট। আচ্ছা, এবার খেয়াল করো, আমাদের দরকার সি, বৃত্তাকার স্কেল পার্ট বা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেল পার্ট বা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। দেখো এই বস্তুটাকে অ্যাটাচ করার পূর্বে যখন প্রাথমিক অবস্থায় ছিল, এই বৃত্তাকার স্কেলের শূন্য দাগ রৈখিক স্কেলের রেফারেন্স লাইন বা শূন্য দাগের সাথে মিলেছিল, রৈখিক স্কেলের রেফারেন্স লাইন বা শূন্য দাগের সাথে মিলেছিল। কিন্তু এখন এই বস্তুটাকে দুই চোয়ালের মাঝখানে অ্যাটাচ করার পর এখন কি শূন্য দাগ মিলে আছে না, তাহলে এখন কত নাম্বার দাগ মিলে আছে, এই যে 25 নাম্বার দাগ মিলে আছে। এখন কত নাম্বার দাগ মিলে আছে, 25 নাম্বার দাগ মিলে আছে। তাহলে কোনো একটা বস্তু পরিমাপের সময় বৃত্তাকার স্কেলের যত নাম্বার দাগ, বৃত্তাকার স্কেলের যত নাম্বার দাগ এই যে রৈখিক স্কেলের রেফারেন্স লাইনের সাথে মিলে থাকবে বা রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে মিলে থাকবে, সেই দাগ নাম্বারটাকে আমরা কি বলবো, সেই দাগ নাম্বারটাকে আমরা বলবো সি। তাহলে এখানে হচ্ছে 25, কোনো একক নাই, জাস্ট দাগ নাম্বার, জাস্ট কি, জাস্ট দাগ নাম্বার। তাহলে বৃত্তাকার রৈখিক স্কেল পার্ট কোনটা, বস্তুকে দুই চোয়ালের মাঝখানে বা বস্তু পরিমাপ করার সময় দুই চোয়ালের মাঝখানে সেট করার পর বৃত্তাকার স্কেল রৈখিক স্কেলের যে দাগকে অতিক্রম করে চলে যায়, যে দাগকে অতিক্রম করে চলে যায়, যে সর্বশেষ যে দাগটাকে অতিক্রম করে চলে গেছে, এই সর্বশেষ দাগটার মান হচ্ছে রৈখিক স্কেল পার্ট। তাহলে এখানে কত পাইছি, 2 মিলিমিটার। আর বৃত্তাকার স্কেলে যে বস্তু পরিমাপ করার সময় বৃত্তাকার স্কেলের যত নাম্বার দাগ, বৃত্তাকার স্কেলের যত নাম্বার দাগ রৈখিক স্কেলের রেফারেন্স লাইন বা রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে মিলে আছে, সেই দাগ নাম্বারটা শুধু সেই দাগ নাম্বারটাকে আমরা কি বলি, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বা বৃত্তাকার স্কেল পার্ট। তাহলে এর কিন্তু কোনো একক নাই, এর কোনো একক আছে না, জাস্ট দাগ নাম্বার, জাস্ট দাগ নাম্বার। এই যে সি এর কোনো একক নাই, জাস্ট দাগ নাম্বার। তাহলে এল পাইলাম, সি পাইলাম, এলসি তো আগেই ক্যালকুলেশন করবো, এলসি তো যন্ত্রের। তাহলে এলসির মান যদি তুমি বসায় দাও, তুমি এখান থেকে কি পাবা, তুমি কিন্তু এখান থেকে কি পেয়ে যাচ্ছ, ব্যাস পেয়ে যাচ্ছ। যে বস্তুটাকে তুমি এখানে অ্যাটাচ করছো বা যে তার বা যে পাতলা কাগজকে এখানে অ্যাটাচ করছো তার কি পেয়ে যাচ্ছ, ব্যাস পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে এই যে এখানে তুমি এল এর মান বসায় দাও, এই যে সির মান বসায় দাও, এলসি তো আগেই ক্যালকুলেশন করে রাখবা, ই 0,
তাহলে সূত্রে এই অংশটুকু বাদ হয়ে যাবে, তাহলে তুমি কি পাবা? ব্যাস পাবা। কি পাবা এখান থেকে? এই যে ব্যাস পরিমাপ তুমি করে ফেলতে পারবা। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। এরপরের ক্লাসে আমরা এই যে প্রথমে ত্রুটি নির্ণয় আগে শিখবো, বিভিন্ন ধরনের ত্রুটিগুলো পড়বো, বিভিন্ন ধরনের যে ত্রুটিগুলো আছে, যান্ত্রিক ত্রুটি, ব্যক্তিগত ত্রুটি, কিভাবে যান্ত্রিক ত্রুটি এই যে স্লাইড ক্যালিপাস, স্ক্রু গজের ক্ষেত্রে বের করতে হয়, এগুলো আমরা শিখবো। আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমরা এই ক্লাসটা যদি করো, আশা করি তোমাদের আর কোনো ধরনের এই যে মিটার স্কেল, স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজের কনসেপ্টে কোনো ঘাটতি থাকবে না, তোমরা সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারবা। তো ধন্যবাদ সবাইকে। ক্লাসটা সবাই মনোযোগ সহকারে দেখবা। কোথাও যদি একটু বোঝার সমস্যা হয় সেই জায়গাটুকু আরেকবার রিপিট দেখবা, ঠিক আছে? তাহলে আশা করি আর বুঝতে সমস্যা হবে না। তাহলে ক্লাসটা তোমরা সুন্দর মতো দেখো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে দিবা বন্ধুদের মাঝে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে এর পরের লেকচারে। আসসালামু আলাইকুম।